হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাসায়নিক পরিবর্তনের অম্লক্ষার সাম্যাবস্থার এই অংশটাতে। তো আমরা আজকে আমাদের লেকচার 12 নিয়ে আলোচনা করব। তো দেখো, এই অধ্যায়ে বেসিক্যালি কয়টা টপিক আছে। এই অধ্যায়ে যেমন দেখো, কেপিকেসি একটা আলাদা টপিক, ওটাকে আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থা, এটা হচ্ছে আলাদা আরেকটা টপিক। এখন এই টপিক থেকেও একসেট সিকিউ আসে, আবার কেপিকেসি থেকেও একসেট সিকিউ আসে। ঠিক আছে। আবার তোমাদের শর্ট সিলেবাসের বাইরে আরও দুইটা টপিক আছে, একটা হচ্ছে বিক্রিয়ার ক্রম বা রাসায়নিক গতিবিদ্যা, এবং আরেকটা হচ্ছে তোমার তাপ রসায়ন। তো কোনো সমস্যা নাই, আমরা অম্লক্ষার সাম্যাবস্থাটা শেষ করব। শেষ করার পর তারপরে তোমাদের যে শর্টের বাইরের যে টপিকগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখাই দিব, টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওকে। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আজকে আমরা অম্লক্ষার সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। তো তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদের জাস্ট হচ্ছে ভাইয়ার ক্লাসটা খুব ভালো করে করতে হবে। তোমরা আমাদের আমার যে ক্লাসটা আছে এই ক্লাসটা ভালো মতো করবা। করার পরে এরপরে তুমি হচ্ছে বই দেখবা। ওকে। এখনই বই দেখার দরকার নেই, আগে ভাইয়া কয়েকটা টপিক শেষ করব, তারপরে আমি বলবো তোমাদেরকে এখন তোমরা বই দেখো, এরপর তোমরা বই দেখবে। এর আগে বই দেখার দরকার নাই। আগে ভাইয়ার ক্লাস নোট খুব ভালো করে ফলো করবা, কারণ আমার ক্লাস নোটের মধ্যেই সব কিছু তুমি পেয়ে যাবে, যত ইনফরমেশন তোমার দরকার সব তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা আমরা প্রথমেই যেহেতু অ্যাসিড ক্ষার মতবাদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অম্ল ক্ষার সাম্যাবস্থা নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই আগে অ্যাসিড ক্ষার জিনিসটা কি এই জিনিসটা বোঝার চেষ্টা করব, যে কোন কোন জিনিসগুলো আমাদের অ্যাসিড আর কোন কোন জিনিসগুলো আমার ক্ষার। তো এটাকেই বলা হয় অ্যাসিড ক্ষার মতবাদ। কি বলা হয় বলো তো ভাইয়েরা? অ্যাসিড ক্ষার মতবাদ। কে অ্যাসিড হবে কে ক্ষার হবে, এটার বেশ কিছু মতবাদ অনেক আগে থেকে প্রচলিত আছে। সেই মতবাদগুলো নিয়ে আমরা এখন ফার্স্ট একটু আলোচনা করব। ঠিক আছে। তো প্রথমেই আমার যে মতবাদটা, যে অ্যাসিড অম্লক্ষার সাম্যাবস্থা, আমরা এটাই টপিকটা পড়তেছি। প্রথমেই দেখো যেই মতবাদটা আছে সেটা হচ্ছে এরহেনিয়াসের মতবাদ বা আয়নিক মতবাদ বা সনাতনী মতবাদ। এটাকে বলা হয় এরহেনিয়াসের মতবাদ বা আয়নিক মতবাদ, বাইরে আরেকটা নাম হচ্ছে সনাতনী মতবাদ। এখন এই মতবাদ অনুযায়ী আমাদের অ্যাসিড কি করে, এই মতবাদ অনুযায়ী আমাদের যে অ্যাসিড আছে, অ্যাসিড অ্যাসিড কি করে দেখো তো ভাইয়ারা? অ্যাসিড হচ্ছে H+ দান করে। মানে এরহেনিয়াস কি বলছে? এরহেনিয়াস সর্বপ্রথম অ্যাসিডের ডেফিনেশন দিচ্ছে। তো এরহেনিয়াস কি বলছে? এরহেনিয়াস বলছে যে অ্যাসিড অ্যাসিড কি করে? অ্যাসিড হচ্ছে H+ দান করে। অ্যাসিড কি করে? অ্যাসিড H+ দান করে। ওকে। যারা H+ দান করবে তাদেরকে আমরা বলবো অ্যাসিড। আবার এই অ্যারেনিয়াস সাহেব বলছে ক্ষার কারা, ক্ষারেরও একটা ডেফিনেশন দিচ্ছে। সেই ক্ষারের ডেফিনেশনটা কি বলছে? যারা OH- দান করে, যারা কি দান করে? OH- দান করে। ওকে। যারা OH- দান করে তাদেরকে সে বলছে হচ্ছে ক্ষার। কিন্তু সে একটা শর্ত দিছে। তার শর্তটা কি জানো? শর্তটা হচ্ছে জলীয় দ্রবণ হওয়া লাগবে। কি দ্রবণ হওয়া লাগবে? জলীয় জলীয় দ্রবণ। ওকে। জলীয় দ্রবণে। কোথায়? জলীয় দ্রবণে। অর্থাৎ এটা মানে কি? এটা মানে হচ্ছে দ্রাবক হবে পানি। দ্রাবক কি? দ্রাবকটা হবে পানি। মানে দ্রাবক পানি হইতে হবে। যদি জলীয় দ্রবণ হয়, জলীয় দ্রবণে অ্যাসিড গিয়ে H+ দান করে আর বেস গিয়ে তোমার হচ্ছে OH- দান করে। ঠিক আছে। এখন এটা কে বলছে? এটা হচ্ছে তোমার এরেনিয়াস সাহেব বলছে। এই মতবাদটা দিচ্ছে হচ্ছে আমাদের এরহেনিয়াস। ওকে। এই মতবাদটা কে দিচ্ছে? এরহেনিয়াস দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো তোমরা। ওকে। মনে হয় এবার ক্লিয়ার হয়েছে কিছুটা। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, দেখো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ। এখন এইটা একটা কেমন কথা না, যে একটা জিনিস অ্যাসিড না ক্ষার, এটা বোঝার জন্য তারা কি করতে হবে? পানির মধ্যে চুবাইতে হইবে। একটা জিনিস অ্যাসিড না ক্ষার এটা বোঝার জন্য তাকে কি করতে হবে? পানির মধ্যে চুবাই দেখতে হবে যে এটা কি অ্যাসিড না ক্ষার। এটা কোনো কথা হইলো? তুমি আমারে বলো, একটা জিনিস অ্যাসিড না ক্ষার এটা বোঝানোর জন্য তোমার তাকে পানির মধ্যে চুবাবা, পানির মধ্যে চুবাই দেখবা হ্যাঁ অ্যাসিড না ক্ষার, তাই না? তাহলে কি এটা হইলো ব্যাপারটা? সব সময় পানির মধ্যে দিয়ে আগে দেখতে হবে এটা অ্যাসিড না ক্ষার। তো এটা একটা হচ্ছে এটা লিমিটেশন। এটা হচ্ছে এই এরিনিয়াসের মতবাদের লিমিটেশন। তো আমরা এগুলোর অনেক এক্সাম্পল সামনে আস্তে ধীরে দেখবো, তো পেরানোর দরকার নাই। তুমি জাস্ট মতবাদটা কি, কি বলছিল এবং হচ্ছে তার সীমাবদ্ধতা কি,
লিমিটেশনসগুলো কোথায়। তো এই অ্যারেনিয়াসের মতবাদের লিমিটেশনসগুলো কি, যে অজলীয় দ্রবণের জন্য ব্যাখ্যা করা যায় না, মানে যদি জলীয় দ্রবণ না হয় তাহলে তুমি ব্যাখ্যা করতে পারবা না, খুব স্বাভাবিক। ওস্তাদ তো বইলেই দিছে যে জলীয় দ্রবণে অ্যাসিড H+ দান করে আর ক্ষার হচ্ছে OH- দান করে, কিন্তু অন্যান্য দ্রবণের ক্ষেত্রে কি হবে এটা কিন্তু ওস্তাদ বলে নাই, তাই না? তার মানে কি অজলীয় দ্রবণের ক্ষেত্রে ব্যাখ্যা করা যায় না, যেমন গ্যাসীয় অবস্থায় অম্ল ক্ষার ধর্ম ব্যাখ্যা করা যায় না, গ্যাসীয় অবস্থায় তুমি অম্ল ক্ষার ধর্ম ব্যাখ্যা করতে পারবা না। বুঝতে পারছো? তার মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি অজলীয় অবস্থা ব্যাখ্যা করতে পারছি না, এবং আরেকটা জিনিস কি, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করতে পারছি না, গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে ব্যাখ্যা করা যাবে না। তাহলে এটা কিন্তু একটা লিমিটেশনস। হ্যাঁ, তারপরে দেখো কি বলছে, যে জলীয় দ্রবণে H+ এক্সিস্ট করে না, H3O+ আকারে থাকে। এখন কি বলছে, সে বলছে জলীয় দ্রবণে H+ দান করে, কিন্তু দেখা গেছে জলীয় দ্রবণে তো আসলে H+ এক্সিস্টই করে না। H+ কি করে জানো, যখন পানি পায়, H+ যখন পানির মধ্যে যায়, একটু চিন্তা করো, দেখো এই পানির মধ্যে আমরা জানি দুইটা মুক্তজোড় আছে। পানির মধ্যে কি আছে ভাইয়া, দুইটা মুক্তজোড় আছে। তো এই পানির সাথে যখন H+ থাকে, পানির মধ্যে যখন H+ থাকে, তখন আসলে এরা কিভাবে থাকে জানো, এরা এইরকমভাবে H+ আকারে থাকে না, তখন পানির সাথে H+টা যুক্ত হয়ে এই H3O+ এই আকারে থাকে, H3O+ এই আকারে থাকে। এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। এর নাম কি বলতো, এর নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তার মানে জলীয় দ্রবণে H+ অবস্থানই করে না, H+ থাকেই না, আসলে থাকে H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন। তাহলে এটাও কিন্তু ওস্তাদের একটা লিমিটেশনস। এরপরে দেখো ফেরাস সালফেট, কপার সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, এগুলো আমাদের অম্লধর্মী। এই 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 লবণগুলো, এগুলো আমাদের অম্লধর্মী। আবার সোডিয়াম কার্বনেট, বিভিন্ন ধাতুর অক্সাইড, অ্যামোনিয়া, RnH2, এগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী। এখন এখন দেখো এই যে যৌগগুলা, এইগুলাকে আমি বলতেছি অম্লধর্মী, এদেরকে আমি বলতেছি কি ক্ষারধর্মী, তাই না? তো কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী লবণ, এটা আমরা আজকের ক্লাসেই শিখবো, প্যারানোর কোনো দরকার নাই, আমি একটু পরে আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার তোমাদেরকে শেখাবো, একদম বেসিক থেকে শুরু করব, একদম তোমাদেরকে টপ লেভেল পর্যন্ত নিয়ে যাবো এই টপিকের। সো প্যারানোর কোনো দরকার নাই, ঠিক আছে? জাস্ট খালি ফলো করো কি বলতেছি, যে এই যে লবণগুলো আছে, এগুলো যে অম্লধর্মী লবণ এবং এগুলো যে ক্ষারধর্মী, এটা ব্যাখ্যা করতে পারে না, এগুলো ব্যাখ্যা করতে পারে না। ওকে, সো সো এগুলোকেও কি করতে পারে না ওস্তাদ এগুলাকেও ব্যাখ্যা করতে করতে পারে না, ঠিক আছে? এদেরকে ব্যাখ্যা করতে পারে না। তারপরে দেখো এই যে সোডিয়াম বাইফসফেট, হ্যাঁ, এই দেখো Na H2PO4, Na2HPO4, এইটা যে অম্লধর্মী, এটা যে ক্ষারধর্মী, হ্যাঁ, এটা যে একটা অম্লধর্মী লবণ, এটা যে একটা ক্ষারধর্মী লবণ, এটাও ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তার মানে যে একটা জিনিস খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যে ভাই জলীয় দ্রবণ ছাড়া অন্যান্য দ্রবণের ক্ষেত্রে একটা জিনিস অ্যাসিড হবে না ক্ষার হবে, এটা সে ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটা হলো প্রথম লিমিটেশনস। সেকেন্ড লিমিটেশনস হচ্ছে যে সে বলছে জলীয় দ্রবণে H+ দান করে, কিন্তু জলীয় দ্রবণে H+ থাকেই না, থাকে হলো H3O+। থার্ড কথা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের লবণ আছে, হ্যাঁ, এই লবণগুলো কোনটা অম্লধর্মী কোনটা ক্ষারধর্মী লবণ, এইটাও তোমার অ্যানালিসিসের মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারবা না। তারপরেরটা কি, এই দুটো লবণ আছে, সেই দেখো Na H2PO4, Na2HPO4, এই লবণগুলা, এগুলো যে একটা অম্লধর্মী একটা ক্ষারধর্মী, এটাও তুমি অ্যারেনিয়াসের মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারবা না। তাহলে দেখো অ্যারেনিয়াসের মতবাদের কিন্তু অনেকগুলা লিমিটেশনস আছে, এবং এটা কিন্তু সনাতনী মতবাদ, মানে সব থেকে পুরনো মতবাদ। তো ওস্তাদের ক্ষেত্রে আমাদের একটা গ্রেটফুলনেস আছে, কেন? কারণ ওস্তাদ সর্বপ্রথম অ্যাসিড এবং ক্ষারের আসলে ডেফিনেশনটা দেওয়া শুরু করছে, কোনটা অ্যাসিড হবে কোনটা ক্ষার হবে। হ্যাঁ, কিছু লিমিটেশনস ছিল, বাট দিছে তো। তো এই ওস্তাদের এই যে লিমিটেশনসগুলো ছিল, এই লিমিটেশনসগুলোকে কে তোমার হচ্ছে পরবর্তীতে এস্টাবলিশ করছে, কে ঠিকঠাক করছে হচ্ছে ব্রনস্টেড অ্যান্ড লাউরি। এই ব্রনস্টেড লাউরির মতবাদের আরেকটা নাম হচ্ছে প্রোটনীয় মতবাদ, এবং এটাকে বলা হয় সর্বজন গৃহীত মতবাদ, অর্থাৎ সবচেয়ে পপুলার মতবাদ হচ্ছে এই ব্রনস্টেড লাউরির মতবাদ। অ্যান্ড ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী সে কি বলছে, ব্রনস্টেড লাউরি ওস্তাদ বলছে যে অ্যাসিড কি করে, ওস্তাদ বলছে যে অ্যাসিড হচ্ছে H+ দান করে। অ্যাসিড কি করে, অ্যাসিড হচ্ছে H+ দান করে।
তাহলে এই ওস্তাদের মতবাদ অনুযায়ী অ্যাসিড অ্যাসিড এইচ প্লাস এইচ প্লাস এস প্লাস দান করে, বুঝতে পারছো? এ কি করে? এস প্লাস দান করে। আর আর হচ্ছে বেস কি করে ওস্তাদের মতবাদ অনুযায়ী? এর মতবাদ অনুযায়ী ক্ষার বেস কি করে? বেস হচ্ছে তোমার ওএইচ মাইনাস দান করে। তাহলে এসিড এস প্লাস দান করে আর বেস হচ্ছে তোমার ওএইচ মাইনাস দান করে, তাই না? না, বেস যেটা করে, বেস হচ্ছে এই একটু খেয়াল করো, বেস এস প্লাস দান করে না, বেস হচ্ছে এস প্লাস গ্রহণ করে। কি করে? এস প্লাস গ্রহণ করে। তাহলে দেখো অ্যাসিড এস প্লাস দান করে আর বেস কি করে? বেস হচ্ছে এস প্লাস এইচ প্লাস এইচ প্লাস গ্রহণ করে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে আগের মতবাদটা কি ছিল? আগের মতবাদটা ছিল বেস ওএস মাইনাস দান করে, আর এখন সে কি বলছে? বেস এইচ প্লাস গ্রহণ করে। তো একটা জিনিস মনে রাখবা, ওএস মাইনাস দান করা যেই কথা, এইচ প্লাস গ্রহণ করা একই কথা, মানে যেই লাউ হেই কুদু, যেই লাউ সেই কুদু, বুঝছো? একই জিনিস, খালি একটু মডিফিকেশন করছে অল্প একটু। এবং এই যে থিওরিটা সে দিছে, এই থিওরিটা সে বলছে এটা আসলে কোনো কোনো কিছুর জন্য, কোনো দ্রবণের জন্য ফিক্সড না, এটা হচ্ছে যে কোনো দ্রবণে, যে কোনো দ্রবণে। তার মানে তুমি খেয়াল করো, এবার কিন্তু আর স্যারে বলে নাই যে আমার দ্রাবকটা পানি হইতে হবে, মানে জলীয় দ্রবণই হওয়া লাগবে, না, নট নেসেসারি। সে বলছে যে কোনো দ্রবণে যে কোনো অবস্থায় অ্যাসিড এস প্লাস দান করে আর বেজ হচ্ছে এস প্লাস গ্রহণ করে। অ্যাসিড এস প্লাস দান করে আর বেজ কি করে? বেজ হচ্ছে এস প্লাস গ্রহণ করে, যে কোনো দ্রবণে যে কোনো অবস্থায়। বুঝছো? বুঝছো? দাঁড়াও, ওকে। সো এটা হলো যে কোনো দ্রবণে যে কোনো অবস্থায় অ্যাসিড এস প্লাস দান করে আর হচ্ছে বেস কি করে? এস প্লাস গ্রহণ করে। তো আমরা এগুলো এক্সাম্পল দেখবো একটু পরেই, ঠিক আছে? একটু পরে এগুলো এক্সাম্পল দেখবো, প্যারানোর কোনো দরকার নাই। তো এইটা না সর্বজন গৃহীত হয়েছে, সবাই এটাকে একসেপ্ট করে নিছে এবং এটা বেশ ভালো একটা মতবাদ, সবই ঠিক আছে। কিন্তু এইটারও কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনসটা কি? যে অধাতুর অক্সাইড যে অম্লধর্মী, ধাতুর অক্সাইড যে ক্ষারধর্মী, এগুলো কিন্তু তোমরা পড়ছো, এগুলো কিন্তু তোমরা পড়ছো, তোমাদের কিন্তু এগুলো পড়ানো হয়েছে। অধাতুর অক্সাইড অম্লধর্মী, ধাতুর অক্সাইড কি ধর্মী? ক্ষারধর্মী, এগুলো আগের অধ্যায়ে পড়ানো হয়েছে তোমাদেরকে, তাই না? এই যে এইটাও কিন্তু এটা কিন্তু ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা ব্যাখ্যা করতে করতে পারে না। শোনো, এগুলোর এত ডিটেইলে আমি এখন বিক্রিয়াতে যাচ্ছি না, কারণ হুদাই তোমার পরীক্ষায় আইবে না। যেটা আইবে না ওটা নিয়ে আর তোমার সময় নষ্ট করার দরকার নেই, একটু এগুলো দরকার নেই। তুই একটু পরে এটি এমনিই বুঝবি, সামনে সামনে তুই এমনিই বুঝবি যে কেন এই মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। যখন তোদেরকে আমি আরো অনেক ডিটেইল পড়াবো সামনে আস্তে আস্তে, তখন তুই এগুলোর উত্তর নিজেই দিতে পারবি, বুঝছস? ওকে। তো তো এখন এখন খেয়াল করো, এখন খেয়াল করো কি বলছে? অধাতুর অক্সাইড অম্লধর্মী, ধাতুর অক্সাইড কি? ক্ষারধর্মী। এখন এই যে অধাতুর অক্সাইড অম্লধর্মী, ধাতুর অক্সাইড যে ক্ষারধর্মী, এইটা ব্যাখ্যা করতে পারে না, পারে না। এটা কিন্তু আগেও ছিল, দেখো এটা একটু আগেও ছিল যে আমাদের ধাতুর অক্সাইডগুলো যে ক্ষারধর্মী, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারতো না। কে পারতো না? অ্যারেনিয়াস পারতো না। তো অ্যারেনিয়াসের খালি একটাই আপডেট করছে বর্ণস্টেট, সেটা কি? জলীয় দ্রবণের জায়গায় যে কোনো দ্রবণ, মানে জলীয় দ্রবণের জায়গায় যে কোনো দ্রবণ কথাটা বলছে, বলে সে অনেক কিছু কারেকশন করে ফেলছে। তারপরে দেখো এই যে লবণগুলা, এগুলো যে অম্লধর্মী, এটাও কিন্তু ব্যাখ্যা করতে পারে না, এটাও তোমার ব্যাখ্যা করতে পারে না, বুঝতে পারছো? এইটাও ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে পারে না। তার মানে দেখো এটাও কিন্তু তোমার একটা লিমিটেশনস, এটাও একটা লিমিটেশনস, বুঝতে পারছো? আচ্ছা, এস প্লাস আদান প্রদান ছাড়াও অনেক অ্যাসিডের বিক্রিয়া আছে, অনেক অ্যাসিড ক্ষার বিক্রিয়া আছে। এস প্লাস আদান প্রদান ছাড়াও অনেক অ্যাসিড ক্ষার বিক্রিয়া আছে, এদেরকেও ব্যাখ্যা করতে পারে না। বিক্রিয়া আছে, এন্ড এস প্লাস আদান প্রদান ছাড়াও অনেক অ্যাসিড ক্ষার বিক্রিয়া আছে আছে তাদেরকেও ব্যাখ্যা করতে পারে না, তাদেরকেও কেউ ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে করতে পারে না। কিরকম? চলো একটু বুঝাই দিই তোমাদেরকে। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যেমন তোমরা সবাই দেখো, এই জিনিসটা তোমরা সবাই চিনো, তোমরা সবাই জানো যে ভাইয়া অ্যামোনিয়াতে মুক্তজোর ইলেকট্রন আছে নাকি নাই? তোমরা আমাকে বলো তো ভাইয়া, অ্যামোনিয়াতে মুক্তজোর আছে নাকি নাই?
ভাইয়া তোমরা আমাকে বলো যে অ্যামোনিয়াতে কোনো মুক্ত জোড় আছে নাকি নাই? হ্যাঁ ভাইয়া, অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, রাইট? এটা আমরা জানি যে ভাই আমাদের অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে। আচ্ছা, এরপরে আমাকে একটা কথা বলো ভাইয়া, এই অ্যামোনিয়ার সাথে তুমি যখন BF3 কে দিচ্ছ, BF3, ওকে, অ্যামোনিয়ার সাথে তুমি যখন BF3 কে দিচ্ছ, এই যে দেখো BF3 কি হয়? অষ্টক সংকোচন হয়। এটার কি হয়? অষ্টক সংকোচন হয়। অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, এগুলো আমরা আমাদের কোন অধ্যায়ে পড়ছি বলো তো? এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের রাসায়নিক, সরি, আমরা ও মৌলের পর্যায়বৃত্ত ধর্মে পড়ে আসছি। তো আমরা জানি অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে। আবার আমরা এটাও জানি যে আমাদের BF3 অষ্টক সংকোচন হয়, মানে এর 8টার থেকে ইলেকট্রন কম আছে। তবে দেখো এইটার মধ্যে মুক্ত জোড় আছে, আর এইখানে ইলেকট্রন 8টার থেকে কম আছে, তাইলে কি হবে? এর ইলেকট্রনের প্রতি চাহিদা থাকবে, রাইট? তখন এই অ্যামোনিয়া কি করে? অ্যামোনিয়া তার মুক্ত জোড়গুলা একে দান করে কি বানায় খেয়াল করো তো। অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রনগুলো একে দান করে এরকম একটা যৌগ বানায়। দেখো, এই দেখো অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে কি করছে? একটা সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। কার সাথে? এই BF3 এর সাথে। এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বিক্রিয়াটা, এটাও কিন্তু তোমার একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আমরা বুঝতেছি না যে এটা একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া কিভাবে, কোনো সমস্যা নেই, আমি একটু পরে বুঝাই দিব। এটাও কিন্তু আমাদের একটা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। এটা একটা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। তো এই যে এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে, এদেরকে ব্যাখ্যা করতে পারে না। কে পারে না বলো তো? এই ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী দেখো এখানে কিন্তু কোনো H+ আদান প্রদান হয়নি। আমরা কি জানি? এখানে H+ দিবে, বেস কি করবে? H+ গ্রহণ করবে, এটাই তো জানি, তাই না? এগুলোর এক্সাম্পল দেখবো, প্যারা নিও না, আগে জাস্ট থিওরিটা দেখে নাও, পরে এক্সাম্পল দেখতেছি। তো এখন সবই বুঝলাম ভাই, ঠিক আছে, কিন্তু ভাই তাহলে এইখানে হ্যাঁ আমি বলতেছি এটা একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, কিন্তু দেখো তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু বুঝতেছো না। কেন? কারণ এই মতবাদ অনুযায়ী এটা ব্যাখ্যা করা যায় না। তাহলে কোন মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা যাবে? চলো সেটাই আমরা এখন দেখব। এরপরে খেয়াল করো, ধরো তোমার কাছে এখানে অ্যামোনিয়া আছে, হ্যাঁ, তোমার কাছে এখানে কি আছে? তোমার কাছে এখানে মনে করো অ্যামোনিয়া আছে, আবারও দেখো অ্যামোনিয়া আছে। এই অ্যামোনিয়ার সাথে তুমি যখন সিলভার ধাতুর বিক্রিয়া দিবা, অ্যামোনিয়ার সাথে যখন তুমি সিলভার আয়নের বিক্রিয়া দিবা, তখন কি হয়? জানো? অ্যামোনিয়া সিলভারে পাইলে এই দুই অণু অ্যামোনিয়া সিলভারের সাথে গিয়ে একটা জটিল যৌগ গঠন করে। কিরকম একটা জটিল যৌগ? এই যে এরকম ডাইঅ্যামিন, এই ডাইঅ্যামিন সিলভার আয়ন তৈরি করে, ডাইঅ্যামিন সিলভার প্লাস, এইরকম একটা জটিল যৌগ তৈরি করে। এই যে যৌগটা তুমি দেখতে পাচ্ছ, এই যেটা দেখতে পাচ্ছ, এইটাও একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। উপরেরটা যেমন একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এইটাও তোমার একটা এরকম অ্যাসিড ক্ষার বিক্রিয়া। এখন এই ধরনের বিক্রিয়াগুলোকে আমাদের ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী তুমি ব্যাখ্যা করতে পারবা না। তো তোমার পরীক্ষায় ওই ব্রনস্টেড লাউরির মতবাদ কি, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রনস্টেড লাউরির সীমাবদ্ধতাগুলো লেখো। তোমার পরীক্ষায় এইটা আসবে, ব্রনস্টেড লাউরির সীমাবদ্ধতাগুলো লেখো। তোমার পরীক্ষায় আসবে যে এই অ্যারিনিয়াসের মতবাদের সীমাবদ্ধতাগুলো লেখো, নট অ্যারিনিয়াসের মতবাদ কি। এগুলা ক্লাস 9-10 ছিল। অ্যারিনিয়াসের মতবাদ কি, ব্রনস্টেড মতবাদ কি, ক্লাস 9-10 ছিল। আর এখন আসবে হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিস জন্য এইগুলো তোমাদেরকে ভালো করে পড়াইতেছি, হ্যাঁ, প্যারা নিও না, আরও বুঝবা যে ভাই এগুলো অম্লধর্মী লবণ কে নিও, এই যে কতগুলো পাকনা আছে এখানে কোচিং করে শুরু করবে, এটা কেন অম্লধর্মী, এটা কেন অম্লধর্মী। এই ছুয়ার তোর এটা অম্লধর্মী কি, এটা একটু পরে তুই বুঝবি। তুই খেলে দেখ এখন, তোর কাম হচ্ছে এখন দেখা, তুই খেলে দেখবি। ওকে, আচ্ছা চলো, এইটুকু মোটামুটি আমরা বুঝে গেছি, তাই না? আচ্ছা, তাহলে এই সব কিছুর এখন ঠিকঠাকটা করবে কেনা? এই সব কিছু ঠিকঠাক কে করতে যাচ্ছে? তো যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে লুইসের মতবাদ। এই লুইসের মতবাদের আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ, এবং এটাকে বলা হয় সর্বাধুনিক মতবাদ। হ্যাঁ, সর্বাধুনিক মতবাদ। এখন লুইস সাহেব কি বলছেন? লুইস সাহেব বলছে যে যে অ্যাসিড অ্যাসিড কি করে? অ্যাসিড 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 ইলেকট্রন গ্রহণ করে। অ্যাসিড কি করে? অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে। লুইস সাহেব বলছে যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে আমাদের অ্যাসিড। ইলেকট্রন গ্রহণ করে যে কোনো অবস্থায়, যেই জিনিসটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা হবে তোমার অ্যাসিড। হ্যাঁ, আর বেস কি করে? বেস হচ্ছে ইলেকট্রন দান করে। বেস কি করে? ক্ষার কি করে? ক্ষার হচ্ছে তোমার ইলেকট্রন দান করে। বেস হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন দান করে। তাহলে অ্যাসিড হচ্ছে H+, মানে ইলেকট্রন গ্রহণ করে,
আর ক্ষার হচ্ছে ইলেকট্রন দান করে। তার মানে দেখো অ্যাসিড ক্ষারের ফুল ডেফিনেশনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল এখন। এতক্ষণ পর্যন্ত তুমি কিভাবে অ্যাসিড ক্ষারের ডেফিনেশন দিছো, বা অ্যাসিড ক্ষার ডেফিনেশন দিছো যারা এস প্লাস দান করে তারা অ্যাসিড, যারা এস প্লাস গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। আর এখানে এসে তুমি বলতেছো কি ইলেকট্রন দিয়ে, কমপ্লিটলি ইলেকট্রন দিয়ে তুমি অ্যাসিড ক্ষারকে ডিফাইন করতেছো, তাই না? এবং এইটাই আসলে তোমার অনেক কিছুর অনেক সহজ সমাধান দিয়ে দিতে পারে, এটাই। এবং এইটা দিয়ে তুমি অন্যান্য অনেক কিছুর অনেক ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, এটারও কিছু সীমাবদ্ধতা আছে, বাট অনেক কিছু তুমি লুইসের মতবাদ দিয়ে, যেগুলোকে তুমি ব্রনিস্টেড দিয়ে ব্যাখ্যা করতে পারতা না, যে জিনিসগুলোকে তুমি এরনিয়াস দিয়ে ব্যাখ্যা করতে পারতা না, এর অনেক কিছুই তুমি লুইসের মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারবা। তো এটা খুবই চমৎকার একটা মতবাদ, এটা দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, এখন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। দেখো একটু আগেই তোমাকে আমি বলছিলাম, তুমি জাস্ট চিন্তা করে দেখো তো, তোমাকে এরকম একটা এক্সাম্পল দিছিলাম কিনা। বলছিলাম যে অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, আছে কি না আছে। আবার আমি তোমাকে বলছিলাম BF3 এই যৌগটাতে অষ্টক সংকোচন হয়। অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, আবার বলছিলাম BF3 কি হয়, BF3 তে অষ্টক সংকোচন হয়। তখন তোমাদেরকে দেখাইছিলাম এখানে কি ঘটনাটা ঘটে। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের এই অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন, যেহেতু এর কাছে ইলেকট্রন বেশি আছে, আর যেহেতু BF3 তে অষ্টক সংকোচন হয়, বা এই অষ্টক সংকোচন কি, এগুলো কিন্তু তোমাদেরকে আগের ক্লাসে মানে আগের অধ্যায়ে পড়ানো হয়েছে। গত অধ্যায়ে তোমাদেরকে অষ্টক সংকোচন কি পড়ানো হয়েছে, কোন কোন যৌগগুলোর অষ্টক সংকোচন এগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, তো এ কি করে, তার এই মুক্ত জোড় ইলেকট্রন কাকে দান করে, এই BF3 কে দান করে, BF3 কে দান করে। তাহলে দেখো অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন BF3 কে দিচ্ছে, দিয়ে কি তৈরি করতেছে, সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে, কোনো সমস্যা নেই এতে। কিন্তু এইখান থেকে তুমি খেয়াল করে দেখো একটা জিনিস, যে দেখো কে ইলেকট্রন দান করতেছে, অ্যামোনিয়া ইলেকট্রন দান করতেছে, রাইট? অ্যামোনিয়া ইলেকট্রন দান করতেছে, তাই না? যেহেতু অ্যামোনিয়া ইলেকট্রন দান করতেছে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের ক্ষার। ইলেকট্রন কে গ্রহণ করতেছে, ইলেকট্রন BF3 গ্রহণ করতেছে। আমি কি বলছি, ইলেকট্রন যে গ্রহণ করে সে কি অ্যাসিড, তো দ্যাট মিন্স এই BF3 হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে দেখো অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, BF3 কি অ্যাসিড। দেখো এর আগের পেজে যদি যাই, তোমরা জিনিস খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড BF3 BCl3 এগুলো যে অম্লীয়, এগুলো যে অ্যাসিড, এটা কিন্তু ব্রনস্টেড লাউরি ব্যাখ্যা করতে পারে নাই। এখন কিন্তু তুমি দেখো BF3 BCl3 FeCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা যে অ্যাসিড, এটা কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারতেছো। কিভাবে, জাস্ট ইলেকট্রনের মানে কনসেপ্টটা দিয়ে। ঠিক একইভাবে একটু আগে তুমি খেয়াল করে দেখো, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিছিলাম এরকম, একটু চিন্তা করে দেখো তো এটা দিছিলাম কিনা। দুই অণু অ্যামোনিয়া ভাইয়া, দুই অণু অ্যামোনিয়া, দুই অণু অ্যামোনিয়া কার সাথে বিক্রিয়া করতেছে, সিলভার আয়নের সাথে। তো যখন আমাদের এরকম সিলভার আয়নের সাথে অ্যামোনিয়া থাকতে থাকে, তখন তারা কি তৈরি করে, তারা জটিল যৌগ তৈরি করে। কি তৈরি করে, জটিল যৌগ তৈরি করে। সিলভার যে সকল যৌগের মধ্যে মুক্ত জোড় আছে, যে সকল যৌগের মধ্যে মুক্ত জোড় আছে, তারা যদি ডি ব্লক ধাতু পায়, অবস্থান্তর ধাতু পায়, তাহলে জটিল যৌগ তৈরি করে। তো এরা জটিল যৌগ তৈরি করবে। জটিল যৌগটা কিভাবে তৈরি করে তোমরা সবাই জানো, যে আমাদের কি হবে, এই যে ডাইএমিন, সিলভারের সাথে দুইটা অ্যামোনিয়া থাকবে, NH3। ওকে, এখন তুমি দেখো তো এখানে একটা সিলভারের উপরে প্লাস চার্জ আছে না, এই প্লাস চার্জটা এই পুরো যৌগের উপরে দিয়ে দিতে হয়। যদি মাইনাস থাকতো মাইনাস চার্জ দিয়ে দিতাম, যেই চার্জ থাকে সেই চার্জগুলো যৌগের উপরে দিয়ে দিতে হয়। ওকে ফাইন। এখন তুমি চিন্তা করো এখানে কে ইলেকট্রন দান করলো আর কে ইলেকট্রন গ্রহণ করলো। তুমি দেখো তো এমন কে ইলেকট্রন দান করছে আর কে গ্রহণ করছে। দেখো এই যে সিলভার আয়ন, তোমরা আগের অধ্যায় পড়ছো, সো তোমাদের জানার কথা, এই অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন তৈরি করে সিলভারের সাথে, কয়টা, দুইটা। তাহলে অ্যামোনিয়া ইলেকট্রন দান করছে, তাই অ্যামোনিয়া হচ্ছে আমাদের বেস। সিলভার ইলেকট্রন গ্রহণ করছে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাসিড। অ্যাসিড, অ্যাসিড। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে আমাদের অ্যাসিড। আচ্ছা, সারা জীবন তোমরা পড়ছো না, সারাটা জীবন তোমরা পড়ছো না H প্লাস হচ্ছে একটা অ্যাসিড, সারা জীবন পড়ছো না যে H প্লাস হচ্ছে একটা অ্যাসিড। এখন তোমাকে যদি বলা হয় কেন H প্লাস অ্যাসিড, মানে H প্লাসকে তুমি কেন, মানে তুমি অ্যাসিড বলতে কি বুঝো, H প্লাস বুঝো, ওয়াই H প্লাস জিনিসটাকে অ্যাসিড বলা হয়, ওয়াই মানে এটা যে অ্যাসিড, এটা তুমি ব্যাখ্যা কেমনে দিবা, মানে কেন। মানে আমরা তো বলি যে অ্যাসিড H প্লাস দিলে অ্যাসিড, H প্লাস গ্রহণ করলে ক্ষার, সবই তো বলি, বাট ওয়াই H প্লাস ইজ আ অ্যাসিড, এটাকে তুমি কেন অ্যাসিড বলবা, কেন অ্যাসিড বলবা। চলো একটু একটু আরেকটু বুঝাই দিই। দেখো খেয়াল করো, ধরো তোমার কাছে অ্যামোনিয়া আছে, তুমি জানো অ্যামোনিয়াতে মুক্ত জোড় আছে, এটা তো জানো, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো, খেয়াল করো, এই অ্যামোনিয়ার সাথে
যখন H প্লাস থাকে, তুমি একটু দেখো তো ঘটনাটা কি ঘটে, তুমি বলো তো ঘটনাটা কি ঘটে, একটু তাকাও, তাকাও, বলো তো এই H প্লাসের মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন আছে? বলো ভাইয়া, H প্লাসের মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন আছে? হ্যাঁ, আমরা যে H প্লাস মানে প্রোটনকে কি বলি, যে অ্যাসিড বলি না, কেন বলি? H প্লাসের মধ্যে কয়টা ইলেকট্রন আছে চিন্তা করো তো। H প্লাসের মধ্যে কোনো ইলেকট্রন নাই, জিরো ইলেকট্রন। তাহলে এ হচ্ছে হিলিয়ামের মতো হইতে চায়, হাইড্রোজেনে ইলেকট্রন থাকে একটা, আর H প্লাসে ইলেকট্রন কয়টা? শূন্যটা। তাহলে এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, তাহলে এই হিলিয়ামের মতো হইতে চায় কয়টা ইলেকট্রন লাগে? দুইটা। তখন কি করে, এই অ্যামোনিয়া দেখে যে আর এর তো গরিব, আমার কাছে মুক্ত জোর আছে, আর এ তো গরিব, এর কাছে তো কিছু নাই, তাহলে একটা কাজ করি, এর দুটো ইলেকট্রন দান করি। তো অ্যামোনিয়া বাবা যে এর কি করে, দুইটা ইলেকট্রন দেয়। দিয়া কি তৈরি করে খেয়াল করো, এই অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া দেখো, অ্যামোনিয়া তার মুক্ত জোর ইলেকট্রন এই হাইড্রোজেনকে দেয়, দিয়ে দিল, দিয়ে দিল। এবং দেখো এটাকে থার্ড ব্রেকেট দিয়ে, এরকম একটা ব্রেকেট দিয়ে আমাকে কি করতে হবে, এখানে কোনো চার্জ আছে কি না, আছে, এই চার্জটাকে উপরে লিখে দিতে হবে। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখি NH4 প্লাস, NH4 প্লাস, এভাবে লিখি। এখন তুমি দেখো কে ইলেকট্রন দান করলো, কে ইলেকট্রন দান করলো, তুমি দেখো তো এখানে কে ইলেকট্রন দান করছে? অ্যামোনিয়া ইলেকট্রন দান করছে না? তাহলে অ্যামোনিয়া তো বেস, যেহেতু ইলেকট্রন দান করছে। H প্লাস দেখো ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। দ্যাটস ওয়াই H প্লাস কি অ্যাসিড, তার মানে H প্লাস আসলে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। যারাই দুনিয়াতে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদের সবাইকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। ওকে, আচ্ছা, তাহলে এই যেখান থেকে সিম্পল, অ্যামোনিয়া হচ্ছে আমাদের বেস, কেন, আর এই BF3 হচ্ছে আমাদের অ্যাসিড। এই জিনিসটা কেন, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো আশা করি এই কনসেপ্ট আপনারা সবার ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা আমাকে বলবা ভাই সোডিয়াম প্লাস এটা কি, অ্যাসিড না ক্ষার? সোডিয়াম প্লাস জিনিসটা অ্যাসিড না ক্ষার, বলো। সোডিয়াম প্লাস এটা কি অ্যাসিড না ক্ষার? উত্তর দাও। সোডিয়াম প্লাস জিনিসটা অ্যাসিড নাকি ক্ষার? দেখি বুঝো কিনা। বলো, সোডিয়াম প্লাস অ্যাসিড নাকি ক্ষার? সোডিয়াম প্লাস অ্যাসিড নাকি ক্ষার? পিঙ্কি বলছে ক্ষার, গুড। নাইমুল নীরব বলছে অ্যাসিড। মাসুর আহমেদ বলছে বেস। একজন বলছে নিরপেক্ষ, একজন বলছে বেস, একজন বলছে অ্যাসিড। আচ্ছা, একজন বলছে অ্যাসিড, বাকি সবাই বলছে যে ক্ষার, নিরপেক্ষ। ওকে, আচ্ছা, আরেকজন বলছে অ্যাসিড। ওকে, এটা মারামারি দেখি কি হবে, তাহলে অ্যাসিড হবে না ক্ষার হবে? অ্যাসিড হবে না ক্ষার হবে? সোডিয়াম প্লাস অ্যাসিড হবে না ক্ষার হবে? অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিড। আচ্ছা ওকে, অ্যাসিড, অ্যাসিডের সংখ্যা আবার বেড়ে গেছে, অ্যাসিড জয়যুক্ত হতে হতে যাচ্ছে। অ্যাসিড জয়যুক্ত, যারা যারা ক্ষারের পক্ষে তারা তাড়াতাড়ি কমেন্ট করো, ক্ষার 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 ক্ষার। আবার অনেকে আছে নিরপেক্ষ, নিরপেক্ষ জিনিস কি আমি জানি না তো, শুয়োরগুলি কথাকার। এই দেখ, দেখ এইচ প্লাস জিনিস, এই সোডিয়াম প্লাস জিনিসটা কি, অ্যাসিড না ক্ষার? আগে একটা কথা কও, সোডিয়াম প্লাস কি ইলেকট্রন দান করতে পারে না ইলেকট্রন গ্রহণ করতে পারে? তোমরা আমরা বলো, জাস্ট এটা চিন্তা করো। সোডিয়াম প্লাস, তো অলরেডি প্লাস, একটা প্লাস কি ইলেকট্রন দান করে না ইলেকট্রন গ্রহণ করে? এ কি করবে, ইলেকট্রন দান করবে না ইলেকট্রন গ্রহণ করবে? বলো, নেচার বলো, এটা কি করতে, কি দেখা কি মনে হচ্ছে, কি ইলেকট্রন দান করবে না ইলেকট্রন গ্রহণ করবে? বা একটা পজিটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ ইলেকট্রন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা কি, অ্যাসিড। তার মানে সোডিয়াম প্লাস কি, অ্যাসিড। সোডিয়াম প্লাস কি, একটা অ্যাসিড, বুঝতে পারছো? সোডিয়াম প্লাস, দিস উইল বি আ অ্যাসিড, একটু লিখে রাখো এটা। সোডিয়াম প্লাস হচ্ছে অ্যাসিড, হ্যাঁ আমি লিখে রাখি এখানে, দেখো। আর বলো, বলো তোমাকে যদি বলা হয় সোডিয়াম কি, সোডিয়াম কি অ্যাসিড না ক্ষার? সোডিয়াম, সোডিয়াম দেখো, সোডিয়াম প্লাস কি, এ কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে, এ ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। সোডিয়াম কি করে, সোডিয়াম কি করে, সোডিয়াম কি করে, ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম কি ইলেকট্রন দান করে, যে ইলেকট্রন দান করে সে কি, বেস। তার মানে দেখো, সোডিয়াম হচ্ছে একটা ক্ষার, আর সোডিয়ামের যে ক্যাটায়নটা আছে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড। সোডিয়াম হচ্ছে একটা ক্ষার, আর সোডিয়াম হচ্ছে একটা ক্ষার, আর সোডিয়াম প্লাস কিন্তু অ্যাসিড। সোডিয়াম হচ্ছে ক্ষার, আর সোডিয়াম প্লাস হচ্ছে অ্যাসিড। বুঝতে পারছো? আমরা কি বলছি, অ্যাসিডকে, অ্যাসিড হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড। বুঝতে পারছো?
যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, এখন মনে করো যে একটা মনে করো নুসরাত, নুসরাত, হ্যাঁ নুসরাত। তো নুসরাতের কথা চিন্তা করো। তো নুসরাত মনে করো যে এটা নুসরাত, হ্যাঁ নুসরাত, চিন্তা করো, তুমি চিন্তা করো নুসরাত, তুমি হচ্ছে গরিব, নুসরাত হচ্ছে গরিব, টাকা পয়সা নাই, কিছু নাই, তুমি হচ্ছে গরিব, বুকানাঙ্গা গরিব, তুমি বুঝতে পারছো? গরিব স্যার কি এটা। তা এখন তোর কি, তুই টাকা কি করবি? তুই টাকা গ্রহণ করবি না টাকা দান করবি? তুই তো গরিব বেরি, তুই গরিব, গরিবের গরিব, তুই টাকা তুই দান করবি কইতে? তোর তো টাকা আছে, তুই অলরেডি গরিব। তাহলে নুসরাত কি করবে? নুসরাত, এই তুমি কি করবা নুসরাত বলো? ইলেকট্রন তুমি টাকা কি করবা? তুমি মাসের থেকে টাকা নিবা, তুমি তো গরিব মিয়া, তুমি মানুষের কাছ থেকে টাকা নিবা, তুমি টাকা দিবা কোত্থেকে? তুমি তো অলরেডি গরিব। তাহলে যে টাকা নেয়, যে টাকা গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড, আর যে টাকা দান করে হ্যাঁ হচ্ছে ক্ষার। বুঝতে পারছো? নুসরাত এবার বুঝবে, সারা জীবন আর বলবে না এই জিনিস। ওকে, আসো। তো এবার এবার আমরা দেখবো হচ্ছে আমাদের সীমাবদ্ধতাটা কি। হ্যাঁ, সীমাবদ্ধতাটা কি? তো দেখো সীমাবদ্ধতাটা সিম্পল। এটা দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায়, বাট আমাদের নর্মাল জেনারেল যে HCl আছে, তারপরে সালফিউরিক অ্যাসিড আছে, ওকে, নাইট্রিক অ্যাসিড আছে, HNO3, এই টাইপের যে অ্যাসিডগুলো আছে যেগুলো দেখেই তোমরা সারা জীবন অ্যাসিড হিসাবে চিনো, হ্যাঁ, এদেরকে ব্যাখ্যা করতে পারে না, এদেরকে ব্যাখ্যা করতে পারে না। সো এটাই হচ্ছে এর লিমিটেশনস, এটা হচ্ছে এদের লিমিটেশনস। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ওকে। ওকে, গুড, ক্লিয়ার, বুঝছস কিনা? এই নুসরাত তুই উত্তর দে ভাইয়া, বুঝছস কিনা? এগুলো আমি 1 2 3, ওকে, বুঝছি। চলো, তো মোটামুটি আমরা এইটুকু বুঝে গেলাম। হ্যাঁ, আসো তাহলে এবার এখন আমরা দেখবো আমাদের এরকম লুইস অ্যাসিড কারা, লুইস ক্ষার কারা, মানে কাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি আর কাদেরকে আমরা লুইস ক্ষার বলি। ঠিক আছে? তো লুইস অ্যাসিড কারা ভাইয়া? একদম প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে যাদের অষ্টক সংকোচন হয়। প্রথমটা কি বলতো? যাদের যাদের অষ্টক অষ্টক সংকোচন হয়, যাদের অষ্টক সংকোচন হয় তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। যাদের অষ্টক সংকোচন হয় তাদেরকে বলা হয় কি? লুইস অ্যাসিড, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করবে। যাদের অষ্টক সংকোচন হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে লুইস অ্যাসিড। এখন কথা হচ্ছে যে ভাইয়া কাদের অষ্টক সংকোচন হয়, এটা তোমরা গতদিন পড়ে আসছো, গত লেকচারে তোমরা পড়ে আসছো। আমরা আমাদের এর আগের অধ্যায় মানে রাসায়নিক বন্ধন যখন পড়ছিলাম, সমযোজী বন্ধন, সেখানে আমরা দেখছি কার কার অষ্টক সংকোচন হয়। তো আমাদের এই এক্সাম্পলগুলো কি কি খেয়াল করো। এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের, দেখো এই যে BeCl2, এদের অষ্টক সংকোচন হয়, মানে বন্ধন তৈরি করার পরেও শেষ কক্ষপথে 8টার থেকে ইলেকট্রন কম থাকে। বন্ধন তৈরি করার পরেও যাদের শেষ কক্ষপথে 8টা থেকে ইলেকট্রন কম থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ, যেমন BeCl2। তারপরে দেখো এই যে BF3, এই যৌগটার মধ্যেও আমার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নাই, 6টা ইলেকট্রন আছে। তারপরে দেখো এই যে BCl3, ওকে। তারপরে দেখো Br3, ওকে। তারপরে হচ্ছে আমাদের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, দেখবা এখানে গিয়েও দেখবা অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 8টার থেকে ইলেকট্রন কম আছে। যাদের অষ্টক সংকোচন বুঝো না তারা রাসায়নিক বন্ধন অংশটুকু দেখবা। রাসায়নিক বন্ধনে দেখবা তোমাদেরকে পড়ানো হয়েছে সমযোজী বন্ধন পড়ানোর সময় কখন অষ্টক সংকোচন হয় আর কখন অষ্টক সংকোচন হয় না, কখন অষ্টক সংকোচন হয়, কখন অষ্টক সংকোচন হয় না। ঠিক আছে? তাহলে ইত্যাদি ইত্যাদি, ওকে। এগুলো হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। যাদের অষ্টক সংকোচন হয় তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। আচ্ছা, এরপরটা কি?
যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা অরবিটাল আছে। তারপরটা কি দেখো, তারপরটা হচ্ছে আমাদের যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল আছে। যাদের কেন্দ্রীয় পরমাণুতে, যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ফাঁকা ডি অরবিটাল অরবিটাল আছে। ওকে, যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল আছে, আমি এটা একটু সুন্দর মতো লিখি, বেশি ছোট হয়ে গেছে। যাদের কেন্দ্রীয় পরমাণুতে, 2 নম্বর কারা, যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল আছে, একটু লিখে রাখি, যাদের কেন্দ্রীয় পরমাণুতে পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল বা ফাঁকা অরবিটাল থাকলেই হয়েছে, ফাঁকা অরবিটাল আছে। ওকে, যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল বা ফাঁকা অরবিটাল আছে, তারাও আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে প্রথম কথা, যাদের অষ্টক সংকোচন হয় তারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। দ্বিতীয় কথা হচ্ছে, যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল আছে তারাও আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। কিরকম ভাইয়া দেখো, আমাদের এইখানে একটু খেয়াল করে দেখো, আমি একটু লিখি এক্সাম্পলগুলো কি কি। আমাদের এক্সাম্পলগুলো হচ্ছে এরকম এরকম দেখো, সালফার ট্রাইঅক্সাইড এইটা আমাদের একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তারপর দেখো FeCl3 লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, এটা আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তারপরে SiF4 ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। যাদের যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল আছে তারা আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। আচ্ছা, এই ছাড়া আর কারা আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করে? একদম কমন ভাইয়া, এগুলো সব লুইস অ্যাসিডের এক্সাম্পল। নিচের তোমার পরীক্ষায় আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস অ্যাসিড। তো এই মোটামুটি যে এক্সাম্পলগুলো লিখতেছি এগুলো একটু লিখলেই হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি কারা আমাদের লুইস অ্যাসিড বা ক্যাটায়ন। জগতে যত ক্যাটায়ন আছে, ক্যাটায়ন মানে কি চার্জ বলো তো? ক্যাটায়ন মানে হচ্ছে আমাদের প্লাস চার্জ। যত ক্যাটায়ন আছে আল্লাহ দুনিয়ায়, এই জগতে যত ক্যাটায়ন আছে সকল ক্যাটায়ন হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। এক্সাম্পলগুলো কি কি? ধরো তোমাকে আমি বললাম H প্লাস, এক্সাম্পল দেখো H প্লাস, হ্যাঁ, Fe, এই যে Fe2 প্লাস, Fe3 প্লাস, যে কোনো ধরনের ক্যাটায়ন, জিঙ্ক 2 প্লাস, ওকে, তারপর মনে করো নিকেল 2 প্লাস, এই যে কোনো ধরনের ক্যাটায়ন, আমাদের যে ক্যাটায়নগুলো আছে এই সকল ধরনের ক্যাটায়নই হচ্ছে আমাদের আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে ইত্যাদি। তাহলে দেখো এগুলো হচ্ছে আমাদের লুইস অ্যাসিডের চার্ট, মানে কারা কারা আমাদের লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তাহলে লুইস অ্যাসিড কারা ভাইয়া? ভাইয়া যাদের অষ্টক সংকোচন হবে তারা আমাদের লুইস অ্যাসিড। তারপরে ভাইয়া আর কারা? যাদের কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকে, যেমন সালফার ট্রাইঅক্সাইড, FeCl3, এগুলো আমাদের লুইস অ্যাসিড। এরপর হচ্ছে আমাদের ক্যাটায়ন, মানে সকল পজিটিভ চার্জ, যেই যে দেখো এই যে জগতে যত পজিটিভ চার্জ আছে সব হচ্ছে লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড? কারণ এরা সবাই ইলেকট্রন গ্রহণ করতে পারে। তুমি চিন্তা করো, যার অষ্টক সংকোচন হয়েছে হ্যাঁ 8টা ইলেকট্রন কম আছে, তাহলে চিন্তা করো, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা জিনিস বন্ধনে কেন অংশগ্রহণ করে। তুমি চিন্তা করো, তোমার আমি কইলাম ভাই তুই বন্ধনে অংশগ্রহণ কর, তুই কিল্লিকা বন্ধনে অংশগ্রহণ করবি, একটা লোভ আছে তোর, লালসা আছে তোর, লোভ এবং লালসার জন্যই তো তুই বন্ধনে অংশগ্রহণ করবি নাকি রে? কেন করবি? অষ্টক পূরণ করতে হইবে, আমার অষ্টক পূরণ করতে হইবে, এই জন্য না আমি আমি কি করব, এই জন্যই তো আমি হচ্ছে বন্ধনে অংশগ্রহণ করবো, রাইট? এখন তুমি চিন্তা করে দেখো, অষ্টক পূরণ করতে হবে এই ধান্দায় তুমি বন্ধনে অংশগ্রহণ করলা, দেখো দেখো অষ্টক পূরণ করতে হবে এই ধান্দায় বন্ধনে অংশগ্রহণ করলাম, কইরা দিই কি এ মা আমার অষ্টক পূরণ হয় নাই, মানে আমি বন্ধন বন্ধন তৈরি মৈরি কইরা মইরা শেষ, আমার অষ্টক পূরণ হয় নাই। এই যে সকল যোগের ক্ষেত্রে বন্ধন বন্ধন তৈরি করে ফেলাইছে কিন্তু অষ্টক পূরণ হয় নাই, তাদেরকে বলা অষ্টক সংকুচিত যৌগ। এখন তুমি চিন্তা করো তো, তাহলে এদের এদের অষ্টক পূরণের জন্য এদের ক্ষুধাটা কেমন থাকবে, ইলেকট্রনের প্রতি যে চাহিদা কেমন থাকবে, তুমি চিন্তা করো তো। মনে করো তুমি একটা বিয়া বাড়িতে গেছো, কিন্তু বিয়া বাড়িতে গিয়ে তুমি খাওন পাও নাই, তুমি বিয়া বাড়িতে গেছো আজকে খামো, গিয়ে তুমি খাওন পাও নাই, তোমার
তুমি চিন্তা করো তো খাবারের প্রতি তোমার তখন ক্রেভিংসটা কেমন থাকবে? হ্যাঁ, কঠিন ক্রেভিংস থাকবে না ভাইয়া? কঠিন ক্রেভিংস থাকবে না? তোমার কিন্তু সেই একটা ক্রেভিংস থাকবে, বুঝতে পারছো? তাহলে তুমি কি করবা? তুমি কি করবা বলো? তুমি কিন্তু তখন তখন কিন্তু তুমি কি করবা, ধান্দায় থাকবা যে কেমনে খালি খাওয়া যায়, কেমনে কইতে খাইতে পারি, খালি চুরি করে খাবো, মানে এরকম একটা অবস্থা হয়ে যায়, তাই না? তো এই ঠিক সিমিলারলি যাদের অষ্টক সংকোচন হয় তাদের ইলেকট্রনের প্রতি অনেক চাহিদা থাকে, তারা সবসময় ইলেকট্রন গ্রহণ করতে চায়। আর আমরা এটা জানি যারা ইলেকট্রন গ্রহণ করে তারা সবাই কে সিড। সেই জন্য যাদের অষ্টক সংকোচন হয়, এখানে যে যৌগগুলো লেখা প্রত্যেকেরই অষ্টক সংকোচন হয়। হ্যাঁ, তুমি ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারবা, লুইস স্ট্রাকচার এদের গঠন আঁকবা, দেখবা অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আছে 3টা ইলেকট্রন, 3টা ক্লোরিনের সাথে 3টা সমযোজী বন্ধন, শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, থাকার কথা 8টা, আছে 6টা। তো দেখবা যে এগুলো সবার অষ্টক সংকোচন হয়। তো যেহেতু অষ্টক সংকোচন হয় তাহলে এরা ইলেকট্রন গ্রহণ করবে। আবার আমরা কি জানি, যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, ফাঁকা ডি অরবিটাল থাকলে কি করে? ফাঁকা অরবিটাল থাকলে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যে সকল যৌগের মধ্যে ফাঁকা অরবিটাল থাকবে তারা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। ধান্দায় থাকবে কেমনে? ফাঁকা অরবিটালটারে ফিল আপ করার ধান্দায় থাকে। তো এই যে দেখো, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করবে। আর হচ্ছে ক্যাটায়ন, তো ক্যাটায়ন তো ইলেকট্রন গ্রহণই করবে। ক্যাটায়ন আর কি করবে? আর এই বান্ধার আর কাম কি? একটা ক্যাটায়ন আর কাম কি তুমি বলো? এর কি কোনো কাম আছে? আর কাম আছে? কোনো কাম নেই, ইলেকট্রন গ্রহণ করা ছাড়া কোনো কাম নেই। সেই জন্য সকল ধরনের ক্যাটায়ন হচ্ছে আমাদের কি বলতো, লুইস অ্যাসিড। তোমার পরীক্ষায় এটা অনেকবার আসে এবং সবচেয়ে বেশিবার আসছে। তুমি যখন এমসিকিউ খুলবা দেখবা এটাই সবচেয়ে বেশিবার। ইভেন তুমি যে সামনে পরীক্ষা দিবা, ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, ওইখানেও আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড। তুমি যে সামনে টেস্ট পরীক্ষা দিবা সেখানেও আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড। তুমি যে প্রি টেস্ট দিবা সেখানেও আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড। তুমি যে বোর্ড পরীক্ষা দিবা সেখানেও আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড। তুমি যখন অ্যাডমিশন দিবা সেখানেও আসবে নিচের কোনটি লুইস অ্যাসিড। এবং মজার ব্যাপার হচ্ছে সবগুলার যেখানেই আসুক, যেটাই আসুক, এই যে এগুলাই থাকবো। এর বাইরে থেকে কোনো একটা সিঙ্গেল জিনিস আসার সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই কি? নাই, নাই। ওকে, চলো এবার আসো। এখন আমরা দেখবো লুইস খার। লুইস খার কারা? লুইস খার কারা ভাইয়া? লুইস খার কারা? লুইস খার হচ্ছে সিম্পল, প্রথম কথা হচ্ছে যাদের মধ্যে মুক্ত জোড় থাকে, যাদের মধ্যে মুক্ত জোড় থাকে। ওকে, যাদের মধ্যে মুক্ত জোট থাকে, যাদের মধ্যে মুক্ত জোট থাকে তারা সবাই হচ্ছে আমাদের লুইস খার। যাদের মধ্যে মুক্ত জোট থাকবে তারা সবাই আমাদের কি বলতো, লুইস খার। যেমন কে? যেমন হচ্ছে আমাদের অ্যামোনিয়া, যেমন হচ্ছে আমাদের অ্যামোনিয়া। ওকে, 1 নাম্বার কথা, এই যে এক্সাম্পল, সরি, এক্সাম্পলগুলো কি কি? এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের অ্যামোনিয়া, NH3, তারপর হচ্ছে আমাদের অ্যামিন, RNH2। দেখো এই যে খেয়াল করে, এগুলো সবগুলোর মধ্যেই মুক্ত জোড়। তারপরে PH3, দেখো এটার মধ্যেও মুক্ত জোড় আছে। তারপর হচ্ছে দেখো এই যে অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে অক্সিজেন। আমরা জানি আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গায় অক্সিজেনের মধ্যে একটা মুক্ত, 2টা মুক্ত জোড়। অক্সিজেন দেখলেই 2টা মুক্ত জোড় বয় দিবি, নাইট্রোজেন দেখলে একটা মুক্ত জোড় বয় দিবি, সিম্পল, ইত্যাদি। এগুলোর মধ্যে কি আছে? মুক্ত জোড় আছে। যাদের মধ্যে মুক্ত জোড় থাকে তারা সবাই হচ্ছে আমাদের কি বলতো, তারা সবাই হচ্ছে আমাদের লুইস খার। আর কারা ভাই আমাদের লুইস খার? যারা হচ্ছে অ্যানায়ন, জগতের সকল অ্যানায়ন হচ্ছে আমাদের লুইস খার। অ্যানায়ন, অ্যানায়ন, যত অ্যানায়নগুলো আছে, অ্যানায়ন মানে কি চার্জ? নেগেটিভ চার্জ। জগতের সকল অ্যানায়ন হচ্ছে আমাদের লুইস খার। কেন? খুব স্বাভাবিক ভাই, অ্যানায়নের কাম কি? অ্যানায়নের কাম হচ্ছে ইলেকট্রন দান করা। অ্যানায়নের কাম কি? ইলেকট্রন দান করা। তো এক্সাম্পলগুলো কি? এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের, এক্সাম্পলগুলো হচ্ছে এরকম, দেখো এই যে OH মাইনাস, সায়ানাইড মাইনাস, তারপরে মনে করো আমাদের ক্লোরাইড, তারপরে দেখো আমাদের ব্রোমাইড, তারপরে দেখো আমাদের আয়োডাইড। ওকে, এই হ্যালাইডগুলো যেগুলো আছে, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, যে হ্যালাইডগুলো আছে ইত্যাদি, এগুলো সব হচ্ছে আমাদের কি বলতো, অ্যানায়ন। যে সকল অ্যানায়ন ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি লুইস খার। তাহলে অ্যানায়ন হইল লুইস খার, নেগেটিভ চার্জ থাকলে লুইস খার, পজিটিভ চার্জ থাকলে লুইস অ্যাসিড। সিম্পল, নেগেটিভ থাকলে লুইস খার, পজিটিভ থাকলে কি? লুইস অ্যাসিড। আশা করি পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আশা করি পুরো কনসেপ্ট আপনারা সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার? ডান। তো এই হচ্ছে আমাদের এই 3টা মতবাদ। আমরা 3 ধরনের মতবাদ নিয়ে আলোচনা করলাম।
কি কি মতবাদ আলোচনা করলাম? আরেনিয়াসের মতবাদ, তারপর আমরা কি আলোচনা করলাম? ব্রোনিস্টেড লাউরির মতবাদ, তারপরে কি লুইসের মতবাদ, এবং সেই লুইসের মতবাদ থেকে আমরা আবার লুইস অ্যাসিড কারা, লুইস খার কারা, এগুলো একদম পুরো চার্ট করে দিয়ে দিলাম। তো এইটা তুমি এই চার্টটা সবচেয়ে ভালো করে পড়বা, তোমার এইখান থেকে পরীক্ষায় এই পোর্শনটা থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে এইখান থেকেই আসবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অণুবন্ধী অম্লক্ষার। কি বলছি বলো তো ভাইয়ারা? অণুবন্ধী অম্লক্ষার। এখন এই অণুবন্ধী অম্লক্ষার জিনিসটা কি? অণুবন্ধী অম্লক্ষার জিনিসটা কি? হ্যাঁ, অণুবন্ধী অম্লক্ষার বলতে আসলে কি বোঝায়? তো অণুবন্ধী অম্লক্ষার জিনিসটা বোঝার জন্য আমরা ফার্স্টে একটা বিক্রিয়া দেখব। হ্যাঁ, আমাদের বিক্রিয়া হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে বললাম আমার কাছে একটা HCl আছে আর আমার কাছে একটা অ্যামোনিয়া আছে। হ্যাঁ, HCl আর কি আছে? অ্যামোনিয়া আছে। এখন এই যে HCl আর অ্যামোনিয়া আছে, এখানে বিক্রিয়াটা কীরকম হয় দেখো। দেখো ঘটনাটা কি ঘটে সেটা হচ্ছে এর একটা উন্মুখী বিক্রিয়া দেয়। আচ্ছা, দিয়ে কি করে দেখো, এখান থেকে আমাদের অ্যামোনিয়াম আর ক্লোরাইড এই দুইটা আয়ন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় বলো তো? দুইটা আয়ন উৎপন্ন হয়, অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয় আর হচ্ছে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। ওকে, সব সমস্যা নেই, এগুলো এমনি বুঝবা একটু পরে কি কি কোন আয়ন উৎপন্ন হবে। তো দেখো HCl আর অ্যামোনিয়া এর একটা উন্মুখী বিক্রিয়া দিচ্ছে, দিয়ে অ্যামোনিয়াম আর ক্লোরাইডটা তৈরি করতেছে। এখন অণুবন্ধী অম্লক্ষার জিনিসটা কি? তো তোমাদেরকে একটু বলে দিই যে যারা ইংলিশ ভার্সনের আছো, অণুবন্ধী মানে হচ্ছে কনজুগেট। কি বলা হয় বলো তো? কনজুগেট। অণুবন্ধী অম্লক্ষার মানে হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস। ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য কনজুগেট অ্যাসিড বেস। ঠিক আছে, ওকে। তাহলে দেখো HCl অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম আর ক্লোরাইড তৈরি করতেছে, তাই না? আচ্ছা, এখন তুমি একটু যদি চিন্তা করো, আমি একটা কাজ করি, আমি এখান থেকে এই পশ্চাৎমুখী বিক্রিয়াটাকে ডিলিট করে দিই। আমি জাস্ট এই সম্মুখমুখী বিক্রিয়াটাকে নিয়ে চিন্তা করি, জাস্ট এই সম্মুখমুখী বিক্রিয়া নিয়ে চিন্তা করি। তুমি যদি এই সম্মুখমুখী বিক্রিয়া নিয়ে চিন্তা করো তাহলে তুমি দেখো তোমার এইখানে কি হয়েছে, এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। একটু খেয়াল করে দেখো, এই অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। এখন তুমি একটু চিন্তা করো তো, আগে অ্যামোনিয়াতে হাইড্রোজেন ছিল 3টা, এখন অ্যামোনিয়ামের মধ্যে হাইড্রোজেন দেখতে পাচ্ছি 4টা। দ্যাট মিনস আমার এই অ্যামোনিয়া একটা প্রোটন মানে একটা H+ গ্রহণ করছে। অ্যামোনিয়া কি করছে? একটা H+ গ্রহণ করছে। আমরা ব্রোনিস্টেড লাউরির মতবাদ অনুযায়ী পড়ে আসছি, যারা H+ গ্রহণ করে তাদেরকে বলা হয় বেস। তার মানে এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া তোমার এখানে বেস হিসেবে কাজ করতেছে যেহেতু এ প্রোটন গ্রহণ করছে। এখন তুমি দেখো এই HCl থেকে কি উৎপন্ন হয়েছে? এইটা থেকে আমাদের ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে। তুমি যদি একটু এভাবে চিন্তা করো, HCl থেকে ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে, তাহলে দেখো এ কি করছে? এ হচ্ছে H+ দান করছে। যেহেতু HCl H+ দান করছে, সো অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড। তাহলে আমি দেখতে পাচ্ছি যে HCl অ্যাসিড, HCl হচ্ছে একটা অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে আমাদের এখানে একটা বেস, তাই না? এইটুক বুঝতে আমার মনে হয় না তোমাদের কারো কোনো সমস্যা আছে। আচ্ছা, এইবার আমি যেটা করব, আমি এবার হচ্ছে ভাই আমার পশ্চাৎমুখী বিক্রিয়াটা নিয়ে চিন্তা করব। সম্মুখমুখী বিক্রিয়াটা বাদ আমি পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে চিন্তা করতে চাচ্ছি। ওকে, তোমরা তো জানো এটা উভমুখী বিক্রিয়া দেয়, তাই না? এটা কি করে আমরা দেখছি একটু আগে, এটা কি উভমুখী বিক্রিয়া দেয়। তো আমি সম্মুখমুখী নিয়ে যখন চিন্তা করলাম তখন আমি দেখলাম HCl হচ্ছে অ্যাসিড, অ্যামোনিয়া হচ্ছে বেস। এবার আমি কি করতেছি? পশ্চাৎমুখী নিয়ে চিন্তা করতেছি। কারণ আমি যখন পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে চিন্তা করবো তাহলে বিক্রিয়ককে, তুমি যখন পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে চিন্তা করবা তাহলে বিক্রিয়ককে, বিক্রিয়ক হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আর বিক্রিয়ক হচ্ছে ক্লোরাইড আয়ন, তাই না? এটাই তো বিক্রিয়ক। এইবার তুমি চিন্তা করো, দেখো অ্যামোনিয়াম থেকে কি তৈরি হয়েছে? অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে। তুমি চিন্তা করে দেখো, অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে, তাই না? এখন তুমি দেখো অ্যামোনিয়াম থেকে যদি অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়াম থেকে যদি অ্যামোনিয়া তৈরি হয়, এখানে হাইড্রোজেন ছিল 4টা, এখানে হাইড্রোজেন হচ্ছে 3টা। দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে এ একটা প্রোটন দান করছে। যেহেতু এ একটা প্রোটন দান করছে, তার মানে এই অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে আমার একটা অ্যাসিড। এটা হচ্ছে আমার একটা কি বলতো? এটা হচ্ছে আমার একটা
অ্যাসিড, অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে আমার এখানে একটা অ্যাসিড। ঠিক সিমিলারলি তুমি চিন্তা করো ক্লোরাইড থেকে কি তৈরি হয়েছে, ক্লোরাইড থেকে HCl তৈরি হয়েছে। দেখো ব্যাকওয়ার্ড চিন্তা করো, ব্যাকওয়ার্ড চিন্তা করো, এই ক্লোরাইড আয়ন থেকে HCl তৈরি হয়েছে। তার মানে কি এই ক্লোরাইড আয়ন একটা প্রোটন গ্রহণ করছে। যেহেতু ক্লোরাইড আয়ন একটা প্রোটন গ্রহণ করছে, তাহলে প্রোটন গ্রহণ করলে তাকে আমরা কি বলি, বেস। কোন মতবাদ অনুযায়ী, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী। ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী তাকে আমরা বলি হচ্ছে বেস। তাহলে আমি কি দেখলাম, আমি যেটা দেখলাম, আমি দেখলাম যে আমার আমার এই যে অ্যামোনিয়া, আমি যে একটু দেখলাম যে আমার অ্যামোনিয়া, একটু খেয়াল করো অ্যামোনিয়া, আর তুমি একটু এইখানে দেখো তো ভাইয়া অ্যামোনিয়া, আর এখানে কি আছে অ্যামোনিয়াম, একটু খেয়াল করো অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি হচ্ছে, তাই না? অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি হচ্ছে। আর দেখো এখানে খেয়াল করো HCl থেকে কি তৈরি হচ্ছে, ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে, তাই তো? তাই তো? আচ্ছা ফাইন, এইটাও তো মোটামুটি আমরা দেখে নিলাম। এখন এবার যদি তুমি দুইটা বিক্রিয়া নিয়ে চিন্তা করো, এবার সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া দুইটা নিয়ে চিন্তা করো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো আমি খেয়াল করে দেখলাম HCl হচ্ছে অ্যাসিড, অ্যামোনিয়া হচ্ছে বেস, আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করলে এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস। তার মানে কি দাঁড়াইলো দেখো তো, তার মানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে দেখো একটা বেস থেকে তুমি একটা কি পাইছো, অ্যাসিড পাইছো। খেয়াল করো একটা ক্ষার থেকে তুমি একটা কি পাইছো, একটা ক্ষার থেকে তুমি একটা অ্যাসিড পাইছো। আবার দেখো একটা অ্যাসিড থেকে তুমি একটা কি পাইছো, একটা অ্যাসিড থেকে তুমি একটা ক্ষার পাইছো, একটা অ্যাসিড থেকে তুমি একটা কি পাইছো, ক্ষার পাইছো। তো অলওয়েজ মনে রাখবা যে ভাইয়া সব সময় একটা ক্ষার থেকে একটা অ্যাসিড তৈরি হয়, আবার একটা অ্যাসিড থেকে একটা ক্ষার তৈরি হয়। এই যে জোড়াটা, এই যে অ্যাসিড থেকে যে ক্ষারটা তৈরি হয়, এই যে জোড়াটা, এই জোড়াকে পরস্পর পরস্পরের অনুবন্ধী যুগল, অনুবন্ধী কাপল বলা হয়, কনজুগেট কাপল বলা হয় বা অনুবন্ধী যুগল বলা হয়। তো তার মানে এরা হচ্ছে পরস্পরের অনুবন্ধী যুগল, অনুবন্ধী যুগল বা অনুবন্ধী কাপল। ঠিক অ্যামোনিয়ার অ্যামোনিয়াম আয়ন হচ্ছে একজন আরেকজনের অনুবন্ধী যুগল, অনুবন্ধী যুগল। বুঝতে পারছো? কনজুগেট কাপল বা অনুবন্ধী যুগল। তাহলে আমরা আসলে কি বুঝলাম, কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্ট ব্যাখ্যা করে কি দিয়া, অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্ট ব্যাখ্যা করে ব্রনস্টেড লাউরি থিওরি দিয়ে। কি দিয়ে ব্যাখ্যা করা হয়? এই অনুবন্ধী অম্লক্ষার সবসময় কি দিয়ে ব্যাখ্যা করবা? ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরির মতবাদ, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে ব্যাখ্যা করা হয়। ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে ব্যাখ্যা করা হয়। তাহলে তুমি বলো তো তুমি কি দিয়ে অনুবন্ধী অম্লক্ষার ব্যাখ্যা করবা? বা ব্রনস্টেড লাউরির মতবাদ দিয়ে অনুবন্ধী অম্লক্ষার ব্যাখ্যা করবা। আচ্ছা এইখান থেকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সব সময় যে একটা অ্যাসিড থেকে অলওয়েজ একটা ক্ষার তৈরি হয়, আবার দেখো একটা ক্ষার থেকে অলওয়েজ একটা কি তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড থেকে যেই ক্ষার তৈরি হয় সেটাকেই বলা হয় অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। একটা ক্ষার থেকে যে অ্যাসিড তৈরি হয় সেটাকেই বলা হয় ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে, ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। বলো তো এইটুক বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? এইটুক বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানায় দাও। একটু কমেন্ট করে জানায় দাও তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, ক্লিয়ার? ঠিক আছে, ওকে ওকে ফাইন। এখন এখন একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তা আমরা কি জানি, একটা মজার কনসেপ্ট শিখবো এটা। হ্যাঁ, একটু খেয়াল করো এই জায়গায় যে একটা অ্যাসিড, অ্যাসিড, হ্যাঁ যে কোনো অ্যাসিড, যে কোনো অ্যাসিড, অ্যাসিড, একটা যে কোনো অ্যাসিড, হ্যাঁ একটা অ্যাসিড যদি একটা প্রোটন দান করে, একটা অ্যাসিড যদি কি করে, একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে,
একটা H+, একটা H+ কি করলে দান। একটা অ্যাসিড যদি, যে কোনো অ্যাসিড একটা H+ যদি দান করে, একটা অ্যাসিড একটা H+ দান করলে তুমি একটা অ্যাসিড থেকে অলওয়েজ 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 এই জীবনে সারা জীবন তুমি একটা অ্যাসিড থেকে অলওয়েজ একটা তুমি বেস পাবা, একটা ক্ষার পাবা। একটা অ্যাসিড থেকে তুমি সবসময় কি পাবা? একটা ক্ষার পাবা। এবং একটা ক্ষার, একটা বেস যদি একটা একটা বেস যদি একটা প্রোটন গ্রহণ করে, হ্যাঁ আমরা কি জানি অ্যাসিড প্রোটন দান করে আর ক্ষার কি করে? প্রোটন গ্রহণ করে, তাই না? তাহলে একটা প্রোটন গ্রহণ করে, একটা H+ যদি গ্রহণ করে, একটা ক্ষার যদি একটা H+ গ্রহণ করে, একটা ক্ষার থেকে এই জীবনে সারা জীবন তুমি অলওয়েজ 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 তুমি একটা অ্যাসিড পাবা। অলওয়েজ কি পাবা? একটা অ্যাসিড পাবা। তাহলে দেখো, একটা অ্যাসিড একটা ইলেকট্রন একটা প্রোটন দান করলে আমরা পাবো হচ্ছে একটা বেস, আর একটা বেস একটা প্রোটন গ্রহণ করলে আমরা পাবো হচ্ছে একটা অ্যাসিড। এই যে অ্যাসিড একটা প্রোটন দান করে যেই ক্ষারটা উৎপন্ন করে, সেই ক্ষারটাকেই বলা হয় কনজুগেট বেস। কনজুগেট বেস, এটা কি বলা হয়? কনজুগেট বেস। কনজুগেট বেস মানে কি? অনুবন্ধী ক্ষার। একটা বেস মানে একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা কি বলা হয়? কনজুগেট অ্যাসিড, অর্থাৎ অনুবন্ধী অ্যাসিড। অনুবন্ধী অ্যাসিড। ওকে, তার মানে আমরা যেটা দেখলাম যে ভাই অলওয়েজ মনে রাখবা, একটা অ্যাসিড থেকে সবসময় মনে রাখবা একটা ক্ষার তৈরি হয়, আর একটা ক্ষার থেকে অলওয়েজ কি তৈরি হয়? একটা অ্যাসিড তৈরি হয়। যেমন তুমি দেখো, এটা কি একটা অ্যাসিড না? HCl কি একটা অ্যাসিড? কানার ভাই অন্ধ জানে, এই কানার ভাই অন্ধ, এটা কি একটা অ্যাসিড? তাহলে অ্যাসিড কি করে? প্রোটন দান করে। তো এই একটা প্রোটন দান করলো, দান করে কিসে পরিণত হবে? ক্লোরাইড আয়নে। তাহলে ক্লোরাইড আয়ন একটা কি? ক্ষার। ক্লোরাইড আয়ন হচ্ছে একটা ক্ষার। আবার দেখো দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি একটা ক্ষার? তোমরা সবাই জানো অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। তাহলে অ্যামোনিয়া যদি ক্ষার হয়, তাহলে এই একটা প্রোটন গ্রহণ করলে কি পাবা? এই একটা প্রোটন করলে তুমি অ্যাসিড পাবা, অ্যামোনিয়াম পাবা। অ্যামোনিয়াম একটা কি? অ্যাসিড। তুমি কিন্তু জীবনও জানতা না অ্যামোনিয়াম যে একটা অ্যাসিড, আমি শিওর তুমি জানতা না অ্যামোনিয়াম একটা অ্যাসিড। তাহলে একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে, কোনো একটা অ্যাসিড একটা প্রোটন যদি দান করে, তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলতো? কনজুগেট বেস। আর কোনো একটা বেস যদি একটা প্রোটন গ্রহণ করে, তাহলে সেটাকে আমরা বলি কনজুগেট অ্যাসিড। কনজুগেট অ্যাসিড, বুঝতে পারছো? আচ্ছা, এখন এইখান থেকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এইখান থেকে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এরকম: স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস। স্ট্রঙ্গার স্ট্রঙ্গার দ্য স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস। উইকার the base. Okay, stronger the acid, weaker the base. Weaker the acid, stronger the base. Weaker the acid, stronger the base. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে stronger the base, ঠিক আছে? ওকে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি যদি এরকম হয় যে অ্যাসিডটা উইক হয়, তাহলে তার অনুবন্ধী ক্ষারটা হবে স্ট্রং। যদি এরকম হয় অ্যাসিডটা স্ট্রং হয়, তাহলে তার অনুবন্ধী ক্ষারটা হবে উইক। ব্যাপারটা বুঝি নাই, কোনো সমস্যা নাই, না বুঝলেও কোনো প্যারা নাই, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? একটু চিন্তা করো, একটু চিন্তা করো, একটু এখানে আসো। ধরো তোমাকে আমি বললাম যে আমার কাছে এরকম একটা অ্যাসিড আছে, CH3COOH। ওকে, আমার কাছে এরকম একটা অ্যাসিড আছে। এখন এই CH3COH এটা কি অ্যাসিড? এটা কি জৈব অ্যাসিড না অজৈব অ্যাসিড? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো ভাই, এটা আমাদের কি ধরনের অ্যাসিড? একটু কমেন্ট করে জানাবা। CH3COOH এটা আমাদের কি ধরনের অ্যাসিড? বলো বলো, এটা কি ধরনের অ্যাসিড? CH3COOH এটা কি ধরনের অ্যাসিড? CH3COOH এটা আমাদের একটা কি ধরনের অ্যাসিড? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তো। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া, এটা আমাদের একটা কি ধরনের অ্যাসিড? CH3COOH
এটা আমাদের একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, গুড, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো কি ধরনের হয়? জৈব অ্যাসিডগুলো দুর্বল হয়। জৈব অ্যাসিডগুলো কি ধরনের হয়? দুর্বল হয়। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো, এই যে CH3COH, এর থেকে যদি একটা, এটা যেহেতু একটা অ্যাসিড, এখান থেকে একটা প্রোটন দান করলো, CH3COH এখান থেকে যদি একটা প্রোটন দান করে, এ যদি একটা প্রোটন দান করে, CH3COH এটা যদি একটা প্রোটন দান করে, তাহলে কি উৎপন্ন হবে? দেখো তো ভাই কি উৎপন্ন হবে, তোমরাই বলো কি উৎপন্ন হবে। দেখো এই যে প্রোটনটা আছে, এই যে এখানে এই যে COOH, এই COO সাথে যে এইচটা থাকে, এই এইচটা বের হয়ে যাবে একটা প্রোটন দান করলে। একটাই কিন্তু হইতে হবে, হ্যাঁ, একটা প্রোটন দান করলে তাহলে কি হবে? CH3COO মাইনাস এটা তৈরি করলো, এটা তৈরি করবে, তাই না? এখন তুমি চিন্তা করো, এ কি করছে, এই বান্দা কি করছে, এ কি করছে, এ কি করছে দেখো তো, এটা কি করছে, এ হচ্ছে প্রোটন দান করছে। যেহেতু এ প্রোটন দান করছে, তাহলে অবভিয়াসলি দিস ওয়ান ইজ অ্যাসিড, রাইট? এটা হচ্ছে অ্যাসিড। এখন তোমাদেরকে একটু আগে ভাইয়া কি পড়াইছি যে কোনো একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে যেই জিনিসটা উৎপন্ন হবে সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার। তাইলে এইটাই হচ্ছে আমার এই অ্যাসিটিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। এটাই হচ্ছে এটার অনুবন্ধী ক্ষার। তার মানে একটা অ্যাসিড থেকে অনুবন্ধী বেস বা কনজুগেট বেস, মানে একটা অ্যাসিড, যে কোনো একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে, যে কোনো একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে, একটা প্রোটন দান করলে যেইটাতে পরিণত হবে সেটাই হবে তার অনুবন্ধী ক্ষার। চলো আরেকটু বুঝাই তোমাদেরকে। হ্যাঁ, ধরো আমার কাছে এরকম আছে, আমার কাছে HCl আছে, সাপোজ আমার কাছে HCl আছে, ওকে। এখন চিন্তা করো, এই যে HClটা দেখো একটা প্রোটন দান করতে হবে। HCl যদি একটা প্রোটন দান করে, হ্যাঁ, কয়টা হইতে হবে ভাই? একটা, হ্যাঁ। তাহলে দেখো HCl একটা প্রোটন, কারণ এর কাছে আসেই তো একটা প্রোটন। তাহলে HCl যদি একটা প্রোটন দান করে, একটা প্রোটন দান করে, তাহলে এটা কিসে পরিণত হবে? দেখো কি থাকবে, হ্যাঁ, এই তোমরাই বলো। একটা প্রোটন দান করে ফেলো, তাহলে থাকবে কি? শুধুমাত্র ক্লোরিন, শুধুমাত্র ক্লোরিন। তো একটা প্রোটন চলে গেছে, একটা পজিটিভ চার্জ যদি চলে যায়, তাহলে এর উপরে একটা নেগেটিভ চার্জ দিতে হয়। মনে হয় দেখো HCl কি H প্লাস না? H প্লাস চলে গেলে বাকি যা থাকবে তার উপরে একটা নেগেটিভ চার্জ। যেমন দেখো এই দেখো, খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে দেখো এইখানে দেখো, এই যোগের উপরে কোনো চার্জ আছে নাই, যখন হাইড্রোজেন চলে গেছে তখন একটা নেগেটিভ চার্জ চলে আসছে, দেখছো? এরকম, ওটা মনে রাখো, হ্যাঁ। এখন তুমি দেখো HCl কি করছে? প্রোটন দান করছে। যেহেতু HClটা তোমার প্রোটন দান করছে, এটা যেহেতু তোমার কি করছে? প্রোটন দান করছে, তাহলে এটা কি আর এটা কি বলো? এটা যেহেতু প্রোটন দান করছে, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার অ্যাসিড, এটা নিয়ে তো তোমার কোনো ডাউট নাই, এটা তোমার অ্যাসিড। ক্লোরাইড কি করছে? এটা এটা কি? একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে, একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে কিসে পরিণত হয়? একটা বেইজে পরিণত হয়। এই যে বেইজ, এই বেসটাকে আমরা কি বলি? অনুবন্ধী বেস। এটাকে আমরা বলি আমাদের অনুবন্ধী বেস। তাহলে এটাই হচ্ছে এটার অনুবন্ধী বেস। আসো আমরা আরেকটা এক্সাম্পল দিই, আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরো তোমাকে আমি বললাম আমার কাছে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া আছে, ওকে। এখন আমরা সবাই জানি অ্যামোনিয়া হচ্ছে একটা কি? ক্ষার। অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার, তোমরা সবাই জানো যে অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। এখন এই অ্যামোনিয়া যদি ভাইয়া একটা প্রোটন গ্রহণ করে, একটা H প্লাস গ্রহণ করে, অ্যামোনিয়া যদি একটা H প্লাস গ্রহণ করে, মনে রাখবা H প্লাস চলে গেলে নেগেটিভ চার্জ দিবা, আর H প্লাস যুক্ত হইলে পজিটিভ চার্জ দিবা। তাহলে এখন একটা H প্লাস যদি যুক্ত হয় তাহলে কি হবে? একটা H প্লাস গ্রহণ করলে কিসে পরিণত হবে? এটা একটা H প্লাস গ্রহণ করলে এই বান্দায় কিসে পরিণত হবে? অ্যামোনিয়াম আয়নে পরিণত হইল। এখন তুমি চিন্তা করে দেখো, অ্যামোনিয়া, এইটা আমরা সবাই জানি অ্যামোনিয়া হচ্ছে আমাদের একটা বেস, কানার ভাই অন্ধও জানে এটা আমাদের একটা বেস। অ্যামোনিয়া আমাদের একটা কি? অ্যামোনিয়া হচ্ছে আমাদের ক্ষার। এ যেহেতু প্রোটন গ্রহণ করছে, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের ক্ষার। অ্যামোনিয়া মানে একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে, ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে কিসে পরিণত হয়? ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয়? ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে অ্যাসিডে পরিণত হয়। এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটাকে আমরা বলি আমাদের অনুবন্ধী অ্যাসিড। এই অ্যাসিডটাকে আমরা কি বলি? আমাদের অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম? যে ভাই সবসময় এই জীবনে, জগতে, জিন্দিগিতে সবসময় একটা অ্যাসিড একটা প্রোটন দান করলে একটা অনুবন্ধী ক্ষারে পরিণত হয়,
একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করলে একটা অণুবন্ধী অ্যাসিডে পরিণত হয়। এইটুক বুঝতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। আচ্ছা, এবার একটু দেখো নিচের লাইনটা কি বলা, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস, উইকার দ্য অ্যাসিড স্ট্রঙ্গার দ্য বেস। দেখো তো এইটা আমাদের কি অ্যাসিড, এটা আমাদের জৈব অ্যাসিড। দেখো এটা আমাদের কি অ্যাসিড, এটা আমাদের জৈব অ্যাসিড। যেহেতু এটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো কি ধরনের হয়, বা জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল হয়, উইক। জৈব অ্যাসিড কেমন হয়, জৈব অ্যাসিড ভাই দুর্বল হয়, জৈব অ্যাসিড হচ্ছে আমাদের একটা উইক অ্যাসিড। দেখো ভাইয়া এটা যেহেতু আমাদের একটা উইক অ্যাসিড, জৈব অ্যাসিড যেহেতু উইক অ্যাসিড, তাহলে এর যে অনুবন্ধী ক্ষারটা আছে, এর যে অনুবন্ধী ক্ষারটা আছে কে, এইটা না, এই যে অনুবন্ধী ক্ষার, এটা হচ্ছে একটা স্ট্রং বেস, এটা হচ্ছে একটা স্ট্রং বেস। এটাই আমি একটু আগে বলছি, স্ট্রঙ্গার দ্য অ্যাসিড উইকার দ্য বেস, উইকার দ্য অ্যাসিড স্ট্রঙ্গার দ্য বেস। দেখো যেহেতু এটা দুর্বল অ্যাসিড, তাহলে এর যে অনুবন্ধী ক্ষারটা পাবো সেটা হবে স্ট্রং, সেটা হবে স্ট্রং। আবার দেখো এই যে HCl, HCl তোমরা সবাই জানো ভাই HCl এটা কি ধরনের অ্যাসিড, এটা একটা স্ট্রং অ্যাসিড। HCl এটা কি ধরনের অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। তাহলে এটা যদি একটা স্ট্রং অ্যাসিড হয়, তাহলে এর যে অনুবন্ধী ক্ষার ক্লোরাইড আয়ন, এটা কিরকম বেস, ক্লোরাইড আয়ন কিরকম বেস ভাই, এটা আমাদের একটা উইক বেস, এটা আমাদের একটা উইক বেস। তাহলে ক্লোরাইড আয়ন হবে আমাদের একটা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার। আচ্ছা এবার তুমি বলো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি ধরনের বেস, বা অ্যামোনিয়া কি ধরনের ক্ষার, এটা কি জানো তোমরা? অ্যামোনিয়া হচ্ছে দুর্বল ক্ষার। অ্যামোনিয়া কি ক্ষার, দুর্বল ক্ষার। দেখো ক্ষারের মধ্যে ওইচ থাকে, তাই না, ডিরেক্টলি ক্ষারের মধ্যে ওইচ থাকে, অ্যামোনিয়ার মধ্যে কোনো ওইচ আছে নাই। তো মনে রাখবা অ্যামোনিয়া হচ্ছে একটা উইক বেস, দুর্বল ক্ষার। তাহলে এখন তুমি বলো অ্যামোনিয়া যদি উইক বেস হয়, তাহলে অ্যামোনিয়াম আয়ন এটা একটা কি ধরনের অ্যাসিড, এটা আমাদের একটা স্ট্রং অ্যাসিড। আমি প্রিটি শিওর তুমি স্বপ্নে ঘুমের মধ্যেও কোনোদিন ভাবো নাই অ্যামোনিয়াম আয়ন এটা একটা সবল অ্যাসিড। আমার মনে হয় আজকে তুমি প্রথম জানলা অ্যামোনিয়াম আয়নও একটা সবল অ্যাসিড, এটা তুমি আজকে প্রথম জানছো, আমি শিওর। শিওর বলো এইটুক বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, এইটুক বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। ক্লিয়ার, কনসেপ্ট কি ক্লিয়ার? ক্লিয়ার, সাবাস, সবাই বুঝে গেছে, অস্থির, অস্থির, ভেরি গুড, মাশাল্লাহ। হ্যাঁ, গুড। তাহলে আমরা মোটামুটি কি অনুবন্ধী অম্লক্ষারের এই কনসেপ্ট মোটামুটি সবাই বুঝে গেছি, রাইট? মোটামুটি সবাই বুঝে গেছি, হ্যাঁ, ভেরি গুড। চলো এটা যদি তোমরা বুঝো, তাহলে এবার আমরা ছোট্ট কিছু কাজ করব। হ্যাঁ, সাবাস, ওকে, নো কনফিউশন, মাশাল্লাহ, অস্থির। তাহলে এখন এখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা কাজ দিব এখন, হ্যাঁ, যে সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার নিচের কোনটি, তোমরা উত্তর দিবা। সালফিউরিক অ্যাসিডের নাম্বার 1, 1 নাম্বার সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড এর অনুবন্ধী ক্ষার কি? ওকে, 1 নাম্বার কোশ্চেন, সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কি। বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কোনটা, ঠিক আছে? এরপরে তোমাকে বললাম হচ্ছে লাইক H3PO4 এর অনুবন্ধী ক্ষার কোনটা। H3PO4 অনুবন্ধী ক্ষার কি। তারপরে তোমাকে আমি দিলাম হচ্ছে এরকম লাইক, দাঁড়াও একটু দাঁড়াও, এটা না, এটা দাও, বাইসালফেটের অনুবন্ধী অম্ল কি। ওকে, তারপরে তোমাকে দিলাম পানি H2O এর অনুবন্ধী অনুবন্ধী অম্ল কোনটা। ওকে, তারপর তোমাকে দিলাম হচ্ছে পানির অনুবন্ধী ক্ষার কোনটা।
কার ক্লাস? দশ মিনিট। ওকে, পানির অনুবন্ধী অম্ল কি, পানির অনুবন্ধী ক্ষার কি, ঠিক আছে। আর এরপরে তোমরা এটা দিবা, আচ্ছা এই কয়েকটা, আচ্ছা তারপর H3PO4, H3PO4 এর অনুবন্ধী ক্ষার। ওকে, দেখি এগুলো পারি কিনা বের করতে আমরা। হ্যাঁ, আমরা একটু দেখি এগুলো পারি কিনা। সবাই সঠিক উত্তর দিছ, জোস, অস্থির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ গাইস, লাভ ইউ গাইস। ওই তোমরা বুঝে গেছো সবাই, গুড। দেখো সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি? আমার খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি? ঠিক আছে, চলো আমরা দেখি সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি। দেখো সালফিউরিক অ্যাসিড মানে কি? H2SO4, H2SO4। এখন অনুবন্ধী ক্ষার কখন পাওয়া যায় বলো? অনুবন্ধী ক্ষার পাইতে হলে কি করতে হয় দেখো তো। কনজুগেট বেস কখন পাওয়া যায়? যদি একটা প্রোটন দান করে, যদি একটা প্রোটন দান করে। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি একটা প্রোটন দান করে, তাহলে এখান থেকে যে একটা প্রোটন দান করে, তাইলে আমরা অনুবন্ধী ক্ষার পাবো। তাহলে একটা এস চলে গেলে থাকবে হচ্ছে H, তারপর হচ্ছে SO4, উপরেটা কি হবে? নেগেটিভ চার্জ। কারণ বলছি একটা এস চলে গেলে নেগেটিভ চার্জ দিব, আর একটা এস প্লাস যোগ হইলে পজিটিভ চার্জ যোগ করব। ওকে ফাইন, চলো তারপরেরটা। চলো দেখি তারপরেরটা, দেখি তারপরটা কি বলছে। বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কোনটা? বাইসালফেটের অনুবন্ধী ক্ষার। এখন দেখো বাইসালফেট মানে কি? HSO4 মাইনাস। কি বের করতে বলছো দেখো? অনুবন্ধী ক্ষার। তো অনুবন্ধী ক্ষার কখন পাওয়া যায়? একটা প্রোটন দান করলে। তাহলে বাইসালফেটেরও কি করতে হবে? এই বাইসালফেটেরও একটা প্রোটন দান করতে হবে। তো দেখো বাইসালফেট যদি একটা প্রোটন দান করে, দেখো এই যদি আরেকটা প্রোটন দান করে, তাহলে তুমি কি পাবা? দেখো বাইসালফেট আরেকটা প্রোটন দান করলে, তাহলে আরেকটা প্রোটন দান করতে হবে। তাহলে এটা দান করে ফেলো, এটারে দান করে ফেলো। দান করলে কি থাকবে? SO4 থাকবে। আগে ছিল একটা মাইনাস, তাহলে একটা S প্লাস চলে গেছে, তাহলে কি হবে? আরো একটা মাইনাস, অর্থাৎ সালফেট 2 মাইনাস, অর্থাৎ সালফেট 2 মাইনাস। বুঝা গেছে? বুঝা গেছে? বুঝছো বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কি? বাইসালফেটের অনুবন্ধী ক্ষার কি? আচ্ছা এবার কি বলছে দেখো, বাইসালফেটের অনুবন্ধী অম্ল কি? বাইসালফেটের অনুবন্ধী অম্ল কি? বলে অনুবন্ধী লিখেই দিই। বাইসালফেটের অনুবন্ধী অম্ল, অনুবন্ধী, অনুবন্ধী। আচ্ছা বাইসালফেটের অনুবন্ধী অম্ল কি? দেখো তো ভাইয়া, অনুবন্ধী অম্ল কখন পাওয়া যায়? কনজুগেট অ্যাসিড কখন পাওয়া যায়? কনজুগেট অ্যাসিড কখন পাওয়া যায়? উৎপাদে কনজুগেট অ্যাসিড কখন পাবা? যখন একটা প্রোটন গ্রহণ করে, যখন একটা প্রোটন গ্রহণ করে। তাইলে বাইসালফেটের অনুবন্ধী অম্ল, তাহলে বাইসালফেটের অনুবন্ধী অম্ল পাইতে হলে তোমাকে কি করতে হবে? এই বাইসালফেটের সাথে কি করতে হবে? একটা প্রোটন গ্রহণ করাইতে হবে, একটা প্রোটন গ্রহণ করাইতে হবে। তাইলে অনুবন্ধী অম্ল পাওয়া যায়। দেখো প্রোটন দান করলে অনুবন্ধী ক্ষার পাওয়া যায়, আর প্রোটন গ্রহণ করলে অনুবন্ধী অম্ল পাওয়া যায়। তাহলে প্রোটন গ্রহণ করবে, আর তাহলে এটা যদি প্রোটন গ্রহণ করে, তাহলে হাইড্রোজেন হয়ে যাবে কয়টা? দুইটা, H2SO4। আগে ছিল একটা মাইনাস আর একটা প্লাস যুক্ত হয়েছে, তাহলে নিউট্রাল H2SO4 পাওয়া যাবে, কোনো চার্জ নাই। এইবার তোমাদের কাছে কোশ্চেন, তোমরা যদি এই দুইটা ঠিকঠাক মতো উত্তর দিতে পারো, পানির দুইটা, তাহলে তোমরা বস। পানির দুইটা যদি তোমরা ঠিকঠাক মতো উত্তর দিতে পারো ভাই, তাহলে তোমরা বস, তাহলে আর কিছু তোমাদের লাগবে না। খালি পানি, এই দুইটা যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারো, তাহলে তোমরা বস হয়ে গেছো, বস হয়ে গেছো, আসলেই বস হয়ে গেছো। বুঝতে পারছো? দাও এগুলো ঠিকঠাক মতো উত্তর দাও। পানি, এই দুটো উত্তর দাও তাড়াতাড়ি। হ্যাঁ, পানির অনুবন্ধী অম্ল কি, পানির অনুবন্ধী ক্ষার কি? জাস্ট এই দুটো ঠিকঠাক মতো উত্তর দাও। পানির অনুবন্ধী অম্ল কি, পানির অনুবন্ধী ক্ষার কি? এই দুটো ঠিকঠাক মতো উত্তর দাও। পানির অনুবন্ধী অম্ল আর পানির অনুবন্ধী ক্ষার। পিঙ্কি মারবো কিন্তু তোমারে,
ভুল উত্তর দিতে তো কেন, উল্টা করে ফেলছো। জনন মিশ্রি ঠিক আছে। পানির অনুবন্ধী অম্ল, পানির অনুবন্ধী ক্ষার। পানির অনুবন্ধী অম্ল, অনুবন্ধী, তোমরা কিন্তু উল্টা করে ফেলতেছো, কিন্তু উল্টা করে ফেলতেছো কিন্তু। পানির অনুবন্ধী অম্ল, পানির অনুবন্ধী ক্ষার, কোনটা কি? এই দাঁড়াও, এটার নাম্বার দাও। এটা 1 নাম্বার দাও, এটা এটা 2 নাম্বার দাও, যাও। এভাবে উত্তর, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। তোমরা 4 5, 4-এর উত্তর কি, 5-এর উত্তর কি, এভাবে লেখো। 4-এর উত্তর কি আর 5-এর উত্তর কি, এভাবে লেখো। ওকে, 4-এর উত্তর কি আর 5-এর উত্তর কি, এভাবে লেখো। 4 4 4 কি হবে, 5 কি হবে? 4 কি হবে, 5 কি হবে? 4 কি হবে আর 5 কি হবে, দেখি উত্তর দাও। এভাবে দিয়ে লাভ নাই। উম্মে হাবিবা, তুমি এইটা বুঝো, এটা বুঝলে বাকিটা বুঝো, এটা আমি বুঝাই দিব, সমস্যা নেই। এই যে ঠিক আছে, নীরব এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সাব্বির হোসেন ঠিক আছে, আপন ঠিক আছে, অনাহিতা রহমান অস্থির, মাসুর অস্থির, ঠিক আছে, গুড, ভেরি গুড। রাব্বি ইবনে আজিজ অস্থির, জনন মিশ্রি ঠিক আছে, এবার ঠিক আছে। সবাই সঠিক উত্তর দিচ্ছে, লাভ ইউ গাইস। ওকে, যারা বুঝো নাই তাদেরকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, দেখো, পানির অনুবন্ধী অম্ল বের করতে বসে, তো তুমি ফার্স্টে আগে পানি লেখো। কাঠটা বের করতে বসে পানিরটা, তো তুমি ফার্স্টে পানি লিখবা। হ্যাঁ, এখন কি বাড়ি করতে বলছো, অনুবন্ধী অম্ল। তো তুমি এবার এই চার্টটাতে যাও, এখানে যাও, দেখো অনুবন্ধী অম্ল কোথায় আছে। অনুবন্ধী অম্ল কোথায় আছে, এই যে এটা হচ্ছে কনজুগেট অনুবন্ধী অম্ল। তো অনুবন্ধী অম্ল পাইতে হলে কি করতে হয়, দেখো এই যে এখানে লেখা আছে, একটা প্রোটন গ্রহণ করলে অনুবন্ধী অম্ল পাওয়া যায়। এই দেখো, একটা প্রোটন গ্রহণ করলে অনুবন্ধী অম্ল পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তুমি কি করবা, অনুবন্ধী অম্ল বানাইতে বলছে, তোমাকে বলছে অনুবন্ধী অম্লটা কি, তাহলে তোমাকে কি করতে হবে, একটা প্রোটন গ্রহণ করতে হবে, তাহলে তুমি অনুবন্ধী অম্ল পাবা। তো একটা প্রোটন যদি গ্রহণ করে তাহলে কয়টা হাইড্রোজেন হয়ে গেল, 3টা হাইড্রোজেন। সো উই উইল গেট H3O। দেখো আগে এখানে কোনো চার্জ নাই, এখন একটা পজিটিভ চার্জ যুক্ত হয়েছে, তাই এখানে একটা পজিটিভ চার্জ দিলাম। যেমন আগে এইখানেও তো H প্লাস যুক্ত হয়েছে, বাট আগে নেগেটিভ চার্জ ছিল। তো H প্লাস যখন যুক্ত হয়েছে, একটা প্লাস যুক্ত হয়েছে, তো একটা নেগেটিভ আর একটা পজিটিভ নিউট্রাল হয়ে গেছে, এই জন্য কোনো চার্জ দেই নেই। এটা দেখো নিউট্রাল আছে, সো দ্যাটস এইটা। ঠিক আছে, ওকে, এবার দেখো তারপরেরটা। বুঝতে, পানির অনুবন্ধী ক্ষার কি। তো তুমি আগে ফার্স্টে যারটা বের করতে বলবে তাকে লিখবা, পানি লেখা, একটা তীর চিহ্ন দিলা। এবার বলছে এটার অনুবন্ধী ক্ষারটা কি। তো তুমি এই চারটাতে যাও, গিয়ে দেখো অনুবন্ধী ক্ষার কখন পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায়। দেখো লেখা আছে, একটা প্রোটন দান করলে অনুবন্ধী ক্ষার পাওয়া যায়। একটা প্রোটন দান করলে অনুবন্ধী ক্ষার পাওয়া যায়, তার মানে তোমার এখান থেকে একটা প্রোটন বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে তুমি একটা প্রোটন বিয়োগ করে দাও। তো তুমি যদি বিয়োগ করে দাও তাহলে কি হবে, এখন দেখো একটা হাইড্রোজেন কমে গেল। তো একটা হাইড্রোজেন যদি কমে যায় তাহলে থাকবে হচ্ছে একটা হাইড্রোজেন আর থাকবে হচ্ছে একটা অক্সিজেন। এখন আমরা জানি যে আমাদের যদি একটা H প্লাস চলে যায় তাহলে এর উপরে একটা নেগেটিভ চার্জ দিতে হয়, তাহলে মাইনাস। মাইনাস, বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো, দেখো একটা পানি, একই পানি, একটু খেয়াল করে দেখো তো এখন। এই দেখো যে একই পানি, এটাও পানি এটাও পানি, দেখো পানি, পানি একটু খেয়াল করে দেখো। এই যে দেখো পানি একবার, একবার H প্লাস গ্রহণ করছে, আবার দেখো পানি একবার H প্লাস দানও করছে, খেয়াল করছো? পানি কি করছে, একবার H প্লাস গ্রহণ করছে, আবার পানি কি করছে, একবার H প্লাস দানও করছে, তাই না? এই যারা একই সাথে H প্লাস গ্রহণ এবং দান করতে পারে তাদেরকেই বলা হয় উভধর্মী পদার্থ। যারা একই সাথে H প্লাস গ্রহণ এবং দান করতে পারে তাদেরকেই কি বলা হয় বলো তো ভাইয়া, তাদেরকে কি বলা হয়, উভধর্মী পদার্থ। উভধর্মী পদার্থ, তাহলে পানি একটা উভধর্মী পদার্থ। কেন, দেখো পানি, একই পানি একবার H প্লাস গ্রহণও করতেছে আবার একবার H প্লাস দানও করতেছে, তাই পানি একটা উভধর্মী পদার্থ। ঠিক সিমিলারলি তুমি উপরের দিকে তাকায় দেখো, এই যে বাইসালফেট,
দেখো বাইসালফেট, এটাও বাইসালফেট, এটাও বাইসালফেট। খেয়াল করে দেখো, প্রথমবার প্রোটন দান করছে, তার পরের বার দেখো প্রোটন গ্রহণ করছে। তার মানে বাইসালফেটও একটা কি বলতো, এই বাইসালফেটও কিন্তু আমার একটা উভধর্মী পদার্থ। তাহলে দেখো যে সকল পদার্থগুলো এরকম প্রোটন দানও করতে পারে, আবার প্রোটন গ্রহণও করতে পারে, তাদেরকে আমরা বলি উভধর্মী পদার্থ। আচ্ছা, এইবার তোমরা বলবো উম্মে হাবিবা নামে একজন ছিল এবং নুসরাত, আমাদের সিরোসেনা নুসরাত, নুসরাত এবং উম্মে হাবিবা, তোমরা দুজন এই 6 নাম্বারটার উত্তর দিবা। নুসরাত আর উম্মে হাবিবা, তোমরা দুজন এই 6 নাম্বারটার উত্তর দিবা, সাথে পিঙ্কিও, পিঙ্কি। ওকে, বলো। নুসরাত এবং উম্মে হাবিবা, তোমরা হচ্ছে এই এই দুইটা, এই 6 নাম্বারটার উত্তর দাও। 6 নাম্বারটার উত্তর দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই টপিক, এগুলো পরিবেশ রসায়নও আছে, এটা আবার তোমার রাসায়নিক পরিবর্তনও আছে। এটা বেসিক্যালি রাসায়নিক পরিবর্তনের জিনিস, হুদাই পরিবেশ রসায়নে নিয়ে ঢুকাইছে। পরিবেশ রসায়নের এটা কোনো কাম নাই, এটা কাম হচ্ছে রাসায়নিক পরিবর্তনে, এনতে হেরা পরিবেশ রসায়নে হুদাই ঢুকাই দিছে। ওকে, কি মনে করে দিছে আমি জানি না, উৎকৃষ্ট মানের কোনো কিছু সেবন করছিল, দ্যাটস ওয়াই এই টপিক নিয়ে পরিবেশ রসায়নে ঢুকাইছে। ওকে, দেখ কই, এই দুইটা গেছে। উম্মে হাবিবা কোথায় ভাই? আরেকবার বুঝান বলছিল, ওই নাই, দেখছো? পিরানো উচিত দিল না এইসব পোলাপান রে। ওকে, পিঙ্কি উত্তর দিছে, পিঙ্কি অস্থির, পিঙ্কি সেরা। H2PO4 লাভলি, অস্থির, অস্থির, পিঙ্কি বস, পিঙ্কি বস হয়ে গেছে। H3, কিন্তু নুসরাত কই? নুসরাত, হ্যাঁ, নুসরাত কোথায়? গরিবটা কোথায়? গরিবটা, গরিবটা ডেকে নিয়ে আসো তো। এটার অনুবন্ধী ক্ষার বলছে। তো অনুবন্ধী ক্ষার পেতে হইলে আমাদের কি করতে হবে? অনুবন্ধী ক্ষারকে পেতে হইলে আমাদেরকে এখান থেকে একটা প্রোটন দান করতে হবে। তো প্রোটন দান করলে কি হবে? দেখো, H2PO4-, এটা হবে এর অনুবন্ধী ক্ষার। তো তোমাদের এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে, কোনটার অনুবন্ধী ক্ষার কি, কোনটার অনুবন্ধী অ্যাসিড কি। আশা করি, আই হোপ তোমরা উম্মে হাবিবা উত্তর দিচ্ছে, সাবাস, উম্মে হাবিবাকে পাইছি, কিন্তু গরিবটারে পাইলাম না। এই গরিব কোথায়? হ্যাঁ, আচ্ছা চলো, এবার আসো। এবার চলো আমরা লাস্ট টপিক আজকের ক্লাসের, এরপর আমাদের ক্লাসটা শেষ। সেটা হচ্ছে উভধর্মী পদার্থ। তোমাদেরকে কিন্তু অলরেডি ভাইয়া উভধর্মী পদার্থ কি পড়াই ফেলছি, অলরেডি উভধর্মী পদার্থ কি পড়াই ফেলছি, তাই না? তাই না, অলরেডি তোমাদের পড়াই দিছি। তা আগে আমি একটু লিখে দেই উভধর্মী পদার্থ কারা কারা। হ্যাঁ, উভধর্মী পদার্থ কে কে, তুমি একটু দেখো, এগুলো একটু লিখে রাখো কমনগুলা। যেমন পানি আমাদের একটা উভধর্মী পদার্থ, H2O। তারপর হচ্ছে আমাদের বাইকার্বনেট একটা উভধর্মী পদার্থ, হ্যাঁ, একটু খেয়াল করে দেখবা, বাইকার্বনেট। তারপর দেখো বাইসালফেট, এই একটা করে নেগেটিভ চার্জ, এই যে এই দেখো, এই দেখছো, একটা হাইড্রোজেন আছে, একটা নেগেটিভ চার্জ আছে, এরকম যতগুলো আছে সবগুলা কিন্তু উভধর্মী, বুঝছো? বাইসালফেট, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের বাইফসফেট, H2PO4-, তারপর হচ্ছে আমাদের HS-, এই যে হাইড্রোজেন সালফাইড, হ্যাঁ। এগুলো সব হচ্ছে আমাদের উভধর্মী পদার্থ। তারপর হচ্ছে HC2O4-, ওকে। আবার এইখানে এটাও মনে রাখতে পারো, HPO4-, এত এত মানে মনে রাখার দরকার নাই, এগুলা সব হচ্ছে আমাদের উভধর্মী পদার্থ, হ্যাঁ। এই সবগুলো আমাদের উভধর্মী পদার্থ। এখন এই উভধর্মী পদার্থগুলোর মধ্যে আমি এখন আবার স্টার মার্ক দিব তোমাদের, একটু খেয়াল করো কোনটা কোনটার মধ্যে স্টার মার্ক দিবা। কোনটা কোনটার মধ্যে স্টার মার্ক দিবে একটু খেয়াল করো। পানি পরীক্ষা এটা আসে, বাইকার্বনেট আসে, বাইসালফেট আসে, এটা আসে। এই এই কয়েকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই যে 4টার উপরে স্টার মার্ক দিলাম, এই 4টা থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, হ্যাঁ। তোমরা বলবে পানি একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো। তো পানি একটা উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, তুমি কি করবা? খুব সিম্পল কাম, এটা কাম হলো খুবই সিম্পল, তুই জানোস। হ্যাঁ, ওই পানিতে একবার একটা প্রোটন বাইর করবি, পানিতে একবার একটা প্রোটন গ্রহণ করবি। তো কি করবি ভাই? পানির সাথে একবার অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা, বুঝছো? একবার অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা, আর পানির সাথে একবার HCl এর বিক্রিয়া দিবা, শেষ হয়ে গেল।
পানির সাথে একবার HCl এর বিক্রিয়া দিবা। তো পানির সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, দেখো পানি কি করবে, এই বলো তোমরা আমাকে একটা কথা বলো, এদিক তাকাও, তোমরা বলো অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া কি, তোমরা বলো অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার। HCl কি, HCl হচ্ছে একটা অ্যাসিড। এবার তাকাও, এখন তাকাও, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার, ক্ষার কি করে, এই তোমরা বলো ক্ষার কি করে ভাইয়া, ভাইয়া ক্ষার কি করে বলো না, ক্ষার কি করে, প্রোটন গ্রহণ করে, তাহলে অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করবে, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করবে, গ্রহণ করলে অ্যামোনিয়াম আয়ন তৈরি করবে। এই প্রোটনটা কে দান করবে, তোমরাই বলো কে দান করবে, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করছে, এটা দান করছে অবশ্যই পানি, তাহলে পানি কি তৈরি করবে, OH মাইনাস। তাহলে বলো এই বিক্রিয়াতে পানি কি হিসাবে কাজ করতেছে, অ্যামোনিয়া তো ক্ষার, তাহলে এই বিক্রিয়াতে পানি কি হিসাবে কাজ করতেছে, অ্যাসিড হিসাবে কাজ করতেছে, মানে পানি এখানে H প্লাস প্রোটন দান করছে। তাহলে পরের বিক্রিয়াতে কি হবে বলো, পরের বিক্রিয়াতে কি হবে, HCl কি তৈরি করবে তোমরা বলো, HCl কি একটা অ্যাসিড, অ্যাসিড কি করে, অ্যাসিড প্রোটন দান করে, অ্যাসিড কি করে, প্রোটন দান করে, তো এটা প্রোটন দান করলে আমরা এখানে পাবো ক্লোরাইড আয়ন। আর পানি এবার কি করবে, পানি যখন অ্যাসিডের সাথে থাকবে পানি নিজে কি হিসাবে কাজ করে, ক্ষার, তাহলে একটা প্রোটন গ্রহণ করবে, তাহলে আমরা পাবো H3O প্লাস। ওকে, তাহলে দেখো এবার একটু খেয়াল করো, এই যে পানি, এই পানি এবার এখানে কি হিসেবে কাজ করতেছে, পানি কিন্তু এবার এখানে বেজ হিসেবে কাজ করতেছে, কেন, কারণ অ্যাসিডের সাথে প্রোটন গ্রহণ করবে, ক্ষারের সাথে দিলে প্রোটন দান করে, অ্যাসিডের সাথে দিলে প্রোটন গ্রহণ করে। তো তোমাকে বলতে পারে পানি একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, যদি বলে পানি একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, এই যে তার ব্যাখ্যা, এইভাবে তুমি ব্যাখ্যা করবা, এভাবে তুমি ব্যাখ্যা করবা। ঠিক আছে, আমি আরেকটা করাই দিচ্ছি তোমাদেরকে, বাকিগুলো তোমরা করবা। আমি আরেকটা করাই দিচ্ছি, হ্যাঁ, সাপোজ তোমাকে বললো বাইকার্বনেট একটা উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, তাহলে তুমি কি করবা ভাই, দেখো এই যে সিম্পল, প্রথম কাজ বাইকার্বনেট, দুইবার বাইকার্বনেট লিখবা, দুইবার বাইকার্বনেট লিখবা, লেখার পর কি করবা, একবার বাইকার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া দিবা, আরেকবার বাইকার্বনেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা, এটা যে কোনো ক্ষারের বিক্রিয়া দিবা, কোনো অসুবিধা নেই। ওকে, দিলাম, দিয়ে এবার দেখো খেয়াল করো, এবার কি করব, এই যে এবার দেখো কি করব, এই যে এবার আমাদের কাজ কি, আমাদের কাজটা সবাই একটু খেয়াল করো, তুমি ফার্স্টে লিখবা HCl একটা কি, এইটা হচ্ছে একটা অ্যাসিড, এটা তো তোমরা জানো, এটা যদি অ্যাসিড হয় তাহলে বাইকার্বনেট কি হিসাবে কাজ করবে, ক্ষার, শেষ। অ্যামোনিয়া একটা কি, তোরা সবাই জানোস, অ্যামোনিয়া একটা কি, বেজ, তাহলে এই বিক্রিয়ায় বাইকার্বনেট কি হিসাবে কাজ করবে, অ্যাসিড হিসাবে কাজ করবে। বাস, এবার বিক্রিয়া লিখে দাও। এখন দেখো এটা যেহেতু অ্যাসিড, তাহলে এ কি করবে, প্রোটন দান করবে, এ প্রোটন দান করলে কিসে পরিণত হবে তোমরা জানো, ক্লোরাইড আয়নে পরিণত হবে। আর এ প্রোটন দান করছে, এ কি করবে, প্রোটন গ্রহণ করবে, এরা যদি প্রোটন গ্রহণ করে তাহলে এর সাথে একটা প্রোটন যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে এটা হয়ে যাবে H2CO3। রাইট, আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, এবার তাকাও তো, দেখো তো এটা কি, ক্ষার, ক্ষার কি করে, এই তোমরা বলো ক্ষার কি করে, ক্ষার প্রোটন গ্রহণ করে, তাহলে এটা প্রোটন গ্রহণ করলে কিসে পরিণত হবে, এটা প্রোটন গ্রহণ করলে অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। বলো এবার বলো, এটা এখানে কি হিসেবে কাজ করতেছে, অ্যাসিড, অ্যাসিডের কাজকে প্রোটন দান করা, তো এই প্রোটন দান করবে, এই প্রোটন দান করলে একটা হাইড্রোজেন কমে যাবে, তো আছে আগে আছে দেখো CO3 মাইনাস, দেখো আগে আছে CO3 মাইনাস, তো এখন আরেকটা চলে গেছে, তাহলে হবে CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস। ওকে, বলো এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানায় দাও, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, সো এইভাবে হচ্ছে বাইকার্বনেট যদি একটা উভধর্মী পদার্থ তোমাকে বলে ব্যাখ্যা করতে, তুমি এভাবে ব্যাখ্যা করবা। ঠিক আছে, তোমার পরীক্ষায় কিন্তু এটা আসবে, তুমি শিওর থাকো, 100% শিওর থাকো, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমাকে প্রায় সময় বলে বাইকার্বনেট একটা উভধর্মী পদার্থ, তুমি ব্যাখ্যা করো, বাইকার্বনেট উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো। ওকে, আশা করি তোমরা যদি এইটুক বুঝে দাও, তাহলে এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা তোমাদের HW থাকুক আজকের ক্লাসের, সেটা হচ্ছে HWটা কি, HWটা হচ্ছে HS, HS একটি উভধর্মী পদার্থ, উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, এইটা একটা কোশ্চেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে HSO4 মাইনাস বাইসালফেট একটি উভধর্মী পদার্থ ব্যাখ্যা করো। এই দুটো হচ্ছে আমাদের HW।
তো আশা করি এই দুইটা কোয়েশ্চেন তোমরা এখন নিজেরা সলভ করতে পারবা, বাসায় কষ্ট করে এই দুইটা জিনিস সলভ করে ফেলবা। ঠিক আছে, তুমি যদি এই দুটো সলভ করে ফেলো তাহলে তোমার উভধর্মী থেকে, ওকে, উভধর্মী থেকে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। মানে উভধর্মী কোনটা উভধর্মী পদার্থ এইটা বুঝতেও কারো আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? সো দিস ইজ দ্য লাস্ট, আজকের শেষ জিনিস হচ্ছে এটাই। আজকে আমরা এইখান থেকে যেটা দেখলাম, আজকে কি দেখলাম, অ্যাসিড ক্ষার মতবাদ দেখলাম, অনুবন্ধী অম্লক্ষারের কনসেপ্টটা খুব ভালো করে পড়লাম। শোনো, এই লুইস অ্যাসিড মানে কারা কারা, লুইসের মতবাদ অনেক বেশি ইম্পর্টেন্ট, অনুবন্ধী অম্লক্ষার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই উভধর্মী পদার্থ অনেক বেশি ইম্পর্টেন্ট। শোনো, এখন পর্যন্ত বহুত মানুষ আছে যারা এই অনুবন্ধী অম্লক্ষার এই কনসেপ্টটি ঠিকমতো বুঝে না, বহুত টিচার আছে যারা অনুবন্ধী অম্লক্ষার ঠিকমতো বুঝে না। ঠিক আছে, আশা করি তোমরা সবাই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট লেকচারে। আর নেক্সট লেকচারে আমরা হচ্ছে অ্যাসিড ক্ষারের শক্তিমাত্রা নিয়ে আলোচনা করব। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হবে। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কেমন আছোস?